গুড ইভিনিং, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসের পর মনে হয় আমাদের আর 2টা ক্লাস বাকি থাকবে অফিসিয়ালি, তাই না? স্যার এটাই শুনতেছি আর কি। হ্যাঁ, আমিও সেটাই শুনলাম, তো সেই জন্যই বলা। তো যাই হোক, অফিসিয়ালি সেটা যেভাবে খুশি সেভাবে হোক। আমাদের যখনই ক্লাস প্রয়োজন পড়বে আমরা অন্য টাইমে ক্লাস ম্যানেজ করে নিব, নাকি কোনো সমস্যা আছে আপনাদের? না স্যার। ওকে, ঠিক আছে। তো আজকে কয়েকটা টপিক আপনাদের সাথে আলোচনা করব। আসলে ওভাবে একসাথে কম্পাইলড নাই, বাট আই হোপ থিংস উইল বি ভেরি মাচ ইজিয়ার অ্যান্ড ইন্টারেস্টিং ফর আস। আচ্ছা, আপনারা ডেটা সায়েন্স রিলেটেড কোর্স কি মাস্টার্সে করেছেন এখানে? মানে এখানে কি ডেটা সায়েন্স রিলেটেড কোনো কোর্স আছে? জি স্যার। ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স, আচ্ছা। যদি আসলে অফ দ্য রেকর্ড, যেহেতু রেকর্ড করছি না, আপনাদের কাছে জানতে চাচ্ছি যে হচ্ছে ওইখানে কি আপনারা কিভাবে একটা নিউমেরিক্যাল মানে হচ্ছে ডেটা সেটের উপর ভিত্তি করে কিভাবে আমরা ফিচার সিলেকশন করি, হ্যাঁ, মানে একটা মেশিন লার্নিং মেথডের জন্য আমাদের ফিচার সিলেকশন মেথডগুলো কি কি হওয়া উচিত, এই রিলেটেড জিনিসগুলো সম্পর্কে কি আপনারা স্টাডি করেন? টাইম শর্টের জন্য আমাদের জাস্ট ওই যে বায়াস নেপ ব্যাস এগুলো সম্পর্কে একটা কনসেপ্ট দেওয়া হয়েছে, কিন্তু ডিটেলসে পড়ানো জাস্ট থিওরিটিক্যালি পড়ানো হয়েছে যে কাকে বলে, ওগুলার ডিটেইলস ফিচারস আছে, প্র্যাকটিক্যাল কিছু দেখানো হয় না, আর ডিটেইলসও কিছু দেখানো হয় না। বুঝতে পারছি। স্যার আমাদের যে একটা প্রজেক্ট করতে বলছেন স্যার, এটা হচ্ছে যে আমাদের তো স্যার এই যে এখানে যাই হচ্ছে সব থিওরিটিক্যালি হচ্ছে। আমরা অনেকে তো স্যার এই কোর্সটা করি আগে, আমরা হচ্ছে জেনারেল রিলেটেড কোর্স বেসিতে করা হয়নি। অনেকে হচ্ছে যে এই মানে প্র্যাকটিক্যালি কিভাবে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হয় আমরা তো জানি না। এখন প্রজেক্টটা আমরা যদি দেখিয়ে দিতাম তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হয়, যে প্র্যাকটিক্যালি একটা জিনিস কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, জিনিসগুলো আমরা মানে কিভাবে কি করবো প্রজেক্টটা, এটা ছোটখাটো প্রজেক্ট করে যদি দেখাই দেন ক্লাসে তাহলে স্যার সুবিধা হয়। ব্যাপারটা তো আমি আপনাদের উপর ছেড়ে দিয়েছি যে আপনাদেরকে প্রজেক্ট করতে হবে। হ্যাঁ, একটা প্রজেক্ট না তো স্যার, আমি আমাদেরকে করব না। যেমন আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? প্রসেসটা দেখিয়ে দিবেন আর কি, কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করে করতে হয় আর কি। একটা ডেটা সেট থাকবে, ডেটা সেটে মানে সিম্পল ডেটা সেট থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, তাই তো? একটা ইনপুট থাকবে, আউটপুট থাকবে, মাঝখানে থাকবে আপনার মডেলটাকে আপনি ডিজাইন করবেন কি ডেটা সেট, সেটা আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি নেট থেকে যদি কোনো ডেটা সেট নামান, বেঞ্চমার্ক ডেটা সেট যদি নামান, ওয়েলকাম। বেঞ্চমার্ক ডেটা সেটের সাথে নিজের যদি আরো কিছু ডেটা সেট কন্ট্রিবিউট করেন, ইউ আর অলসো ওয়েলকাম। বাট ব্যাপারটা হচ্ছে যে আমার কথাটা একটাই, যে 2-4 লাইন যাই করেন আপনার নিজের একটা কন্ট্রিবিউশন আচ্ছা, থাকবে। এটা স্যার আমরা এই যে জাস্ট সিম্পল হচ্ছে জাস্ট ডেটা সেট নামাবো আর যে কোনো একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করে যে ওটার আউটপুটটা করে আপনাকে দেখাবো, এটাই তো? যত সিম্পল বলতেছেন জিনিসগুলো, যে সিম্পলি এটা করে দেখাই দিব। স্যার আমাদের এখন তো আপনি 7 মানে তারিখে এক্সাম। কিভাবে চাচ্ছেন জিনিসটা? আচ্ছা আচ্ছা, আমি একটু শেষ করি। হ্যাঁ, একজনের কথা মাঝখানে একজন একটু কথা শেষ করতে দিন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি চাবো যে হচ্ছে যে এই ক্লাসে আপনারা যা শিখছেন তার জন্য একটা রিফ্লেকশন থাকে। মানে ব্যাপারটা কি এরকম যে হচ্ছে স্যার বলছেন কিছু একটা করতে, যা কিছু একটা করে দিয়ে দিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, ঠিক আছে স্যার বলছেন একটা প্রজেক্ট করতে, তাহলে প্রজেক্টটাতে কি করা যায়, যে আমরা যা যা শিখছি, যা যা শিখতে পারছি এই কোর্স থেকে, তার যদি একটা একটু একটু করে মিনিমাম একটা রিফ্লেকশনে যদি থাকা যায়, হ্যাঁ,
আমি এখানটাতে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ফ্রিডম দিচ্ছি, পাশাপাশি আপনাদেরকে এটাও বলছি যে আপনারা আপনাদের মতো সুবিধা মতো করেন, কোনো সমস্যা নাই, বাট জাস্ট মেক শিওর যে হচ্ছে আপনি সরাসরি কপি পেস্ট করছেন না। কারণ আমি তো আপনার কাছে রিপোর্ট চাইনি, রিপোর্ট চাইছি। স্যার প্রবলেমটা আমি- হচ্ছে কারণ স্যার অনেকে পারে না, আপনারা তো করছেন। চ্যানেল তো ছিল না আমাদের। এনএলপি কোর্স থাকুক বা না থাকুক, আপনারা তো একটা প্রজেক্ট করে আসছেন, করেন নাই? আপনার বন্ধু বান্ধব কোনো না কোনো রিসার্চ প্রজেক্ট, কোনো না কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট তো করছেন, হ্যাঁ করছেন প্রজেক্ট না? করছি, বাট অন্য কোর্স দ্যাটস ইট, এইটাও একটা প্রজেক্ট। হ্যাঁ, আমি আপনাকে টপিক দেওয়ার থেকে আমি আপনাকে চয়েস দিয়ে দিয়েছি যে একটা ওখানে প্রজেক্ট ইয়ে গুলো করেন। হতো, আমাদের তো যখন থিওরিও থাকতো, দেন ওটার ল্যাবও থাকতো, প্র্যাকটিক্যালি শেখানো হতো ওখানে, দেন ওটা আমরা প্রজেক্ট করতে পারতাম, ওরকম ছিল। মানে আপনার পয়েন্টটা কি, মানে কোন টপিকে আমরা আসলে Point কথা হচ্ছে যে, বলছি? মানে প্রজেক্ট মানে হচ্ছে যে আমরা যে থিওরিটিক্যালি তো আমরা শেখাচ্ছেন ওকে, কিন্তু যে প্র্যাকটিক্যাল জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, মানে কোডের মাধ্যমে, ওই জিনিসটা তো আমরা অনেকেই জানি না। যারা হয়তো মেশিন লার্নিং নিয়ে কাজ করে তারা হয়তো, মানে যেমন আমি করছি অনেক মেশিন লার্নিং নিয়ে, আমি হচ্ছে শিখি, বাট হয়তো আমি করতে পারবো, কিন্তু অনেকেরই প্রবলেম, এটা ক্লাসের ম্যাক্সিমামের প্রবলেম, আমরা ডিসকাস করতেছিলাম এটা নিয়ে। ওই জন্য আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি যে হচ্ছে দুজন করে আপনারা গ্রুপ করেন, গ্রুপ করে আপনারা কাজ করেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার সাজেশন। 10-12টা গ্রুপ হবে, এর বাইরে যেহেতু ক্লাসে নাম্বার অফ স্টুডেন্ট আসলে বেশ কম, সুতরাং 10-12টা গ্রুপের বেশি আমি আসলে দেখতেছি না। আপনারা গ্রুপ ওয়াইজ কাজ এখানেও করেন। তো সমস্যা হবে, কারণ স্যার আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি, তার আমরা মানে পার্সোনালি কেউ কাউকে ভাবে চিনিই না স্যার, গ্রুপে কাজ করাটাও স্যার ডিফিকাল্ট হয়ে যাবে। গ্রুপে না পারলে ইন্ডিভিজুয়ালি করেন। ব্যাপারটা হচ্ছে যে আমি চাই আপনাদের কাছ থেকে একটা এফোর্ট, দ্যাটস অল। হ্যাঁ, স্যার আমাদের তো সময় এটার কম কোনো স্যার, ল্যাব ক্লাস মানে থাকবে না। 7 তারিখ থেকে এক্সাম স্টার্ট হবে স্যার, আমাদের অন্যান্য সাবজেক্ট অ্যাসাইনমেন্ট আছে স্যার, আপনি যদি অ্যাসাইনমেন্টটা আমাদেরকে দেন তাহলে ভালো হয় আমাদের জন্য। হোয়াই উই আর ডুইং দিস কোর্স, জাস্ট টু গেট পাস্ট, থিওরিটিক্যাল কিছু জিনিস জানলাম, জেনে একটা ডিগ্রি নিয়ে গেলাম, এই জন্য। মানে ব্যাপারটা যদি এরকমই হয়, আপনাদেরকে আসলে আমি জানি না, আপনারা তো অন্যান্য কোর্স করছেন, অনেক স্যারদেরই কোর্স করছেন বা আরও কোর্স করবেন। আমি পিএমএসএস এ নিউ কোর্স নিচ্ছি, এর আগে এক সেমিস্টার কোর্স নিয়েছি শুধুমাত্র, আপনাদের দিয়ে সেকেন্ড সেমিস্টার। আমি জানি না কিভাবে আসলে ফিজিক্যালি আমার ক্লাস দেখার সুযোগ হয় না, কিভাবে আসলে ক্লাসগুলো চলে, বাট আমার কাছে মনে হয়েছে যে না, অ্যাটলিস্ট এই জিনিসটা এরকম হওয়া উচিত যে আমি একটা কোর্স করতেছি, কোর্স থেকে জানবো, কিছুটা ইমপ্লিমেন্ট করতে পারি। এটা একটা ডিগ্রি, মানে শুধু একটা ফ্রি ডিগ্রি এরকম হয়ে গেলে তো সমস্যা। আপনারা এভাবে চিন্তা করেনই না, আপনারা এভাবে চিন্তা করেন যে আপনারা অনার্স করে আসছেন, আপনারা যথেষ্ট পরিমাণ ক্যাপেবল, ইন্টারনেট এখন আমাদেরকে সব কিছু ওপেন করে দিছে, আপনারা একটু ট্রাই করেন, একটু ট্রাই করলেই পারবেন। কিন্তু ট্রাইয়ের আগেই এই যে একটা মানে জাস্ট একটা বার্গেনিং এর যে একটা টেন্ডেন্সি, এটা আমাকে আসলে খুব হার্ট করতেছে। যে আসলে আমি তো আপনাদেরকে এইভাবে পড়াই না, আমি ক্লাসে আসি, আমি যতটুকু বুঝি ততটুকু আমি বোঝানোর চেষ্টা করি, না বুঝলে আমি বলি যে হচ্ছে যে হ্যাঁ আমি জিনিসটা ভুলে গেছি, আমি নেক্সট দিন এসে পড়াবো। এখানে তো হার জিতের কিছু নাই, তাই না? বার্গেনিংটা হচ্ছে কেন, এটা আমার ভালো লাগতেছে না। মানে হোয়াই আমরা বার্গেনিং করতেছি কেন, কোন পয়েন্টে আমরা বার্গেনিং করতেছি? যে স্যার অ্যাসাইনমেন্ট দিয়েন না, স্যার আমি বলতেছি অ্যাসাইনমেন্ট দিব, এই পয়েন্টটাই তো বার্গেনিং এর। স্যার বিষয়টা হচ্ছে কি স্যার, আমাদের তো মানে সময় খুবই কম, আমাদের মানে রিসেন্টলি একটা এক্সাম শেষ হয়েছে স্যার, এখন আবার এক্সাম ডেট দিয়ে দিয়েছে স্যার। ট্রাই এরপর সেমিস্টার আবার তো আমাদের এইভাবেই যায়, ট্রাই সেমিস্টার তো এইভাবেই যায়। মানে বিষয়টা হয়েছে কি স্যার, আমাদের তো রেগুলারলি চলতেছে না এখন সেমিস্টার, মানে মাঝখানে করোনার জন্য দুইটা একসাথে চলছিল। এটা একটু এরপর স্যার আমাদের আবার মানে অফিসিয়াল নানান ঝামেলা স্যার থাকে, এর জন্য স্যার আমাদের জাস্ট অ্যাসাইনমেন্টটা দেখেন, দিলে আমরা। কেন আপনি থিওরিটিক্যাল অ্যাসাইনমেন্ট চাচ্ছেন, কেন আপনি ইমপ্লিমেন্টেশনাল লেভেল অ্যাসাইনমেন্ট চাচ্ছেন না, কেন? ওই থিওরির দাম কোথায় যে থিওরি আমার ইমপ্লিমেন্টেশনে নাই? যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু নমনীয় হবেন, আমিও আমার সাইড থেকে বলছি আমি সর্বোচ্চ চেষ্টা করব নমনীয় থাকার। সো এটা নিয়ে আসলে আর খুব ইয়ে করি না, ওকে? আমি আপনাদের বিভিন্ন সমস্যা, অফিসিয়াল সমস্যা, কম্পিউটারের সমস্যা, এগুলো সম্পর্কে আমি আসলে ইয়ে থাকবো, বাট
এটা জিনিস মাথায় রেখেন, কোল্যাবে কিন্তু আপনারা সবকিছু করতে পারেন, একটু টাইম দেন। যে জানে তাকে রিকোয়েস্ট করে না দেখায়া তার কাছ থেকে ইয়ে নেন। আপনাদের ভিতরেই অনেক ভালো এক্সপার্ট আছে, এই যে আমরা যে কজন বসে আছি তার ভিতরে অনেক এক্সপার্ট আছে, তাদের ওপিনিয়ন নেন, তাদের সাহায্য নেন। মানে এটা ক্লাসে আসলাম, চিনি না জানি না চলে গেলাম, ব্যাপারটা এরকম না। প্লিজ এই জিনিসটাতে আপনারা হেল্প করেন, নিজেদের মানে আপনারা আমাকে হেল্প করেন, আমিও চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার, প্লাস নিজেদেরকে হেল্প করেন, এটা বেটার হবে। তো শুধু থিওরিতে কনফাইন থাকেন না। হ্যাঁ আচ্ছা স্যার, হচ্ছে আমরা তাহলে একটা প্রজেক্ট নিয়ে আমাদেরকে তাহলে একটা আইডিয়া দিয়ে দেন, একটা ধরুন টপিক নিয়ে দেন, ওটাকে থিওরিটিক্যাল একটু বুঝাই দেন যে এই জিনিসগুলো করতে হবে, তাহলে আমরা একটা আইডিয়া পাবো। আপনারা একটু ইয়েতে দেখেন, আপনারা হচ্ছে এনএলপি রিলেটেড যে রিসেন্ট টাস্ক গুলা হয়, হ্যাঁ এনএলপি রিলেটেড কি কি টাস্ক হয় সেই টাস্ক গুলা দেখেন। ওকে, এনএলপি রিলেটেড কিছু প্রজেক্ট দেখেন, প্রজেক্ট দেখলে আপনারা জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া আসবে। হ্যাঁ, বা এনএলপি রিলেটেড রিসার্চ পেপার করছি, সার্চ করছি, অনেক প্রজেক্ট দেখি, ধরুন অনেক প্রজেক্ট, ধরুন অনেক বড় প্রজেক্ট, অনেক ছোট প্রজেক্ট, মানে আপনি কতটুকু চাচ্ছেন ওইটা আইডিয়া পাচ্ছি না আগে যে কিভাবে করতে না না, হবে। এইখানেই কনসেপ্টটা ভুল যে স্যার আপনি কতটুকু চাচ্ছেন, মানে এটা তো থিওরির সাথে কনফাইন না, আমি আগেই বলতেছি আপনাদেরকে। এটা আপনার উপর যে আপনি কতটুকু করে স্যাটিসফাইড হন, বা আপনার সময়ের সাপেক্ষে কতটুকু আপনি আমাকে জমা দিতে পারেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা, তার মানে স্যার মানে যে টপিক গুলো কভার করা হয়েছে ওই টপিক গুলো রেখে আমরা যতটুকু করতে পারি। হ্যাঁ, রিলেটেড যদি এমন হয় যে না আপনার টপিকের সাথে মানে আমি আগেও বলছি যে হচ্ছে এটা কিন্তু আপনারা যদি চান যে হচ্ছে ফার্দার ইউজ করেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেটাতেও আমি কোনো অনাপত্তি পত্রই দিব। হ্যাঁ, বাট একনোলেজমেন্টে থাকলেই হবে যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে স্যারের সাথে কাজ হয়েছে। বাট আপনারা যদি আপনাদের কারো কাজ যদি পছন্দ হয়, আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলতে পারি যে ঠিক আছে আপনার কাজটা আমার পছন্দ হয়েছে, চলেন আমরা একসাথে এটা নিয়ে ফার্দার কাজও করি, সেটাও আমি বলতে পারি। মানে আমি বুঝাইতে পারছি যে আই এম ভেরি মাচ ফ্লেক্সিবল উইথ দিস। সো আপনাদের সাথে এটা নিয়ে বাঁধবে না, আপনারা এটা নিয়ে ফার্দার আগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট মেক শিওর করেন যে আপনি এটা আপনার কাজ ভাবতেছেন, এটা আমার অ্যাসাইনমেন্ট না, এটা আপনার কাজ। আমি বুঝাইতে পারছি আপনাকে যে কাজটা আমার না, কাজটা আপনার। অ্যাসাইনমেন্ট যে সাবমিট করেন, অ্যাসাইনমেন্টটা কি আমার জন্য সাবমিট করেন নাকি আপনার জন্য সাবমিট করেন? আমাদের জন্য। হ্যাঁ, এইটাই জাস্ট ইয়ে করেন, আমাকে জিজ্ঞেস করেন না যে স্যার আপনি কতটুকু চান, আপনি কি কি চান। এটা আপনার কাজ, আপনার প্রজেক্ট, আপনি যতটুকু পারেন আপনি করেন। আচ্ছা স্যার, তাহলে যে আমরা কে কোন প্রজেক্ট করতেছি ওটা কি আপনাকে কোথাও সাবমিট করতে হবে? সেটাও দরকার নাই, আপনার যার যেটা ইচ্ছা সেটা করেন। আমি এটা পার্সোনালি ওটা ইয়ে করে নিব, ডুপ্লিকেট কপি আসতে পারে, তাও আমি এখানে কোনো কিছু ইয়ে করব না। আর ডুপ্লিকেট মানে হচ্ছে এই সেম প্রজেক্ট হয়তো সেভারাল পার্সন করতেছেন, সেটাও আমার দেখার বিষয় না। অ্যাটলিস্ট আমার কথা হচ্ছে শুরু হোক, পরে দেখা যাবে। আমরা ডেমনস্ট্রেশনে এক্সপ্লেন করতে পারলে তো হয়েছে না, ওখানে আমরা ব্যাপারটা এক্সপ্লেন করা হচ্ছে লাগবে না। হ্যাঁ, আপনার ইনপুট থাকবে, আপনার আউটপুট থাকবে, আপনি কি প্রজেক্ট করতেছেন বলবেন যে এই প্রজেক্ট করতেছি, একটা স্মল একটা প্রেজেন্টেশন স্লাইড বানাইলেন, লিটারেচার রিভিউ দরকার নাই, কোনো কিছু দরকার নাই, জাস্ট স্মল প্রেজেন্টেশন যে এটা আমাদের টপিক, এটা হচ্ছে আমাদের ইনপুট ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের আউটপুট ক্যাটাগরি, এই মেথডগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি, এই এত % অ্যাকুরেসি আমরা পাইছি, দ্যাটস অল। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। স্যার এটা স্যার আমরা হচ্ছে একটা প্রেজেন্টেশন আকারে স্যার আপনাকে সাবমিট করবো স্যার, তাই না? হ্যাঁ, সাবমিট হইতে পারে, বা হচ্ছে একটা ক্লাসও হইতে পারে, একটা লং একটা ডিসকাশন ক্লাসও হইতে পারে, যেখানে হয়তো ধরেন সবাই সবার প্রজেক্টটা কিছু দেখাবো সবাই স্যার। সবার প্রজেক্টটা ইয়ে করলো, যে সুবিধা যার মানে সবাই থাকলো, দেখলো, ইয়ে করলো। প্রয়োজনে আমরা ওই ক্লাসটাতে যদি মনে করি যে না আরও যদি আমাদের যারা শিক্ষকরা রয়েছেন, এক্সপার্ট স্যাররা রয়েছেন, তারা সেখানে আপনাদেরকে মতামত দিয়ে সাহায্য করতে পারবে, মানে শিক্ষকদের অপিনিয়ন তো অবভিয়াসলি আমাদেরকে সাহায্য করে, তাই না? তো যদি আপনারা মানে যদি এরকম মনে করি, স্যারদেরকে আমরা ইনভাইট করতে পারি যে স্যাররা তাদের মতামত দিয়ে এটাকে সাহায্য করলো, হেল্প করলো, তাই না? মানে প্রোডাক্টিভ কিছু একটা করার চেষ্টা করতেছি, দেখা যাক।
সব টিভির কি একই রিমোট চলে? ওকে, স্যার অ্যানালাইসিস টাইপের কোনো কিছু করা কি যাবে স্যার? অ্যানালাইসিস টাইপের অ্যানালাইসিস করার জন্য তো আপনাদেরকে প্রথমে ইয়ে করতে হবে, তাই না? স্যার কোশ্চেন নাকি মানে স্যার ডাটা কাজ অ্যানালাইসিস না করলে তো অ্যানালাইসিস করতে পারবো না। স্যার, মানে স্যার বলতে চাইছি স্যার হচ্ছে পাইথন দিয়া বা পাইথনের লাইব্রেরি গুলো দিয়া নামপাই তারপরে পান্ডাস দিয়া মানে পাই প্লট দিয়ে এগুলো যদি আমি কোনো অ্যানালাইসিস করি, যেমন টুইটারের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করলাম আমি, এরকম কি করা যাবে স্যার? হ্যাঁ, করা যাবে, বাট করেন, সমস্যা নেই, লেটস ডু ইট। ওকে স্যার। মাথায় রেখেন কাজটা কিন্তু আপনার, আমার না, স্যার এটা আমারই এটুকু মাথায় রাখতে হবে। জি স্যার, আমারই হবে স্যার। ওকে, আপনার বলতে শুধু কপি পেস্টের কথা কিন্তু আমি বুঝাই নাই। আপনার বলতে আমি আসলে কি বুঝাইছি, আপনার বলতে বুঝাইছি যে ট্রাই ইওর বেস্ট, আপনার লেভেলে যতটুকু কুলায় ততটুকু পর্যন্ত আপনি যান। জি স্যার। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। স্যার একটা প্রজেক্ট থেকে আইডিয়া নিয়ে আমরা তো নিজেদের মতো করে করতে পারবো, মডিফাই করে। হ্যাঁ, সেগুলা করতে পারেন, জাস্ট করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, মাল্টিপ্লাগে দিতে হবে, ডিরেক্ট তো দাও, ডিরেক্ট তো তার পাবা না, তো যাই হোক, Multiply। আমাদের আজকের ক্লাসের না লাগবে না এখন। প্রথম 15-20 মিনিট তো আসলে কথা বলতে বলতেই গেল। যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, সোজা করে আগে রাখো, হাতগুলো বের করো, হাতগুলো বাইরে বের করে দাও, দিয়ে এখন মাঝখানটাতে সোজা করে টানো। ওকে, ঠিক হ্যাঁ। আছে। আমাদের আজকের না। টপিক হচ্ছে ধীরে ধীরে গরম হবে, ডাটা 1 মিনিটের মধ্যে গরম হবে। অ্যানালাইসিস না, বা ডাটা অ্যানালাইটিক্স, যেটা বলি না কেন, সেন্সিটিভিটি অ্যানালাইসিস। যাই হোক, আমাদের স্লাইডিং টপটা চেঞ্জ করা হয়নি সেভাবে। তো ব্যাপার হচ্ছে যে আমরা যখন বিভিন্ন এই যে ডেটা সেটের কথা বলছিলাম, যে ডেটা সেট নিয়ে কাজ করব, হ্যাঁ, একটা ডেটা সেট আসলে কি ধরনের হওয়া উচিত, ডেটা সেটের কি পার্সেন্ট আমরা ট্রেনিং করাবো, কতটুকু আমাদের টেস্টিং করাবো, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হবে। Recording in progress. ওকে, সো বেসিক্যালি মেশিন লার্নিং মডেলে আসলে কি হয়, একটা ইনপুট থাকে, আমাদের একটা মডেল থাকে, একটা করেসপন্ডিং আউটপুট থাকে। এই বিষয়ে কারো কোনো সন্দেহ আছে? যেটুকু আয়রন করতে ওখানে হাত দিয়ে বুঝাইতে পারছি নাকি বুঝাইতে পারি নাই? তাহলে বুঝতে পারবা। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করেন, রেসপন্স না করলে তো আসলে ক্লাস ইন্টারেক্টিভ হবে না। না, আপনাদের সাইড থেকে একটু রেসপন্স চাই। ওটা অটো অফ হয়ে হ্যাঁ। যায়, বেশি গরম হলে অটো অফ হয়। ওকে, হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। গুড। একটা মেশিন লার্নিং মডেলে কি থাকে, ইনপুট থাকে, তারপর আমাদের মডেলটা রান করাই, করেসপন্ডিং আউটপুট আসে, মডেলটাকে টেস্ট করে আমরা বলি যে হ্যাঁ, আমাদের মডেলটা এত পার্সেন্ট অ্যাকুরেট, কত মানে সাম একটা পার্সেন্ট বা একটা রেশিও আমরা প্রোভাইড করি যে হ্যাঁ, আমাদের মডেলটা এত পার্সেন্ট অ্যাকুরেট। ওকে, ভেরি গুড। তাহলে এইবার আমরা যদি বলি যে ঠিক আছে, তাহলে এই যে আমরা মডেলটাকে ট্রেন করাবো বা টেস্ট করাবো, ডাটা পাবো কোথায়? ধরলাম একটা মডেলকে আমরা ট্রেন করাইতে চাই, সেই ট্রেন করানোর জন্য আমাদের কাছে কয়টা ডাটা আছে? 100টা ডেটা আছে। কয়টা ডেটা আছে? 100টা ডেটা। এই ডেটাগুলো কোন টাইপের বলেন তো? এই যে বলছি আমাদের কাছে 100টা ডেটা আছে, এই ডেটাগুলো কোন টাইপের ডেটা? নিউমেরিক ডেটা স্যার। হ্যাঁ, ওকে, ইট ক্যান বি নিউমেরিক অর ইট ক্যান বি ক্যাটাগরিক্যাল, ইট ক্যান বি এনিথিং। বাট যেই আনসারটা আসলে এক্সপেক্ট করতেছিলাম আপনাদের সাইড থেকে, ঠিক আছে নিউমেরিক, যে আনসারটা এক্সপেক্ট করতেছিলাম সেটা হচ্ছে লেভেলড লেভেল ডাটা। জি স্যার। লেভেল ডাটা মানে হচ্ছে এই ডাটার ক্ষেত্রে করেসপন্ডিং ইনপুটের বিপরীতে করেসপন্ডিং আউটপুটটা কি সেটা আমরা জানি। ওকে, কি জানি আমরা? ডেটার এগেইনস্ট স্যার
আমরা একটা আউটপুট পাবো স্যার। ইনপুটের এগেনস্টে করসপন্ডিং আউটপুটটা আমরা জানি, এই জন্যই বলছি আমরা এটাকে লেভেল ডাটা। তাহলে ইনপুট যদি হয় এক্স আই, তার করসপন্ডিং আউটপুট হবে ওয়াই আই। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের মডেল, না সরি আমি ভুল বললাম, আমাদের কাছে ডেটা সেটটা আছে এক্স আই, এক্স ওয়ান একটু আপ টু এক্স 100 এটা, এবং তার করসপন্ডিং আউটপুট হচ্ছে ওয়াই 100, এটা আমাদের কাছে আছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা মডেল বানাইতে হবে। এটা ধরেন আমাদের একটা ডিজাইনড মডেল, এই মডেলে আমাদের ইনপুটটা যাবে, এই মডেল থেকে আমাদের আউটপুটটা বেরোবে। এই যে আউটপুট 100টা ইনপুটের বিপরীতে এরকম আমাদের 100টা আউটপুট বেরোবে না, ওয়াই ওয়ান, হ্যাঁ বার দিলাম এগুলোর ক্ষেত্রে, বার টু আপ টু ওয়াই 100, এই যে বার বেরোবে, এইগুলোর সাথে আমরা করসপন্ডিং 1 to 1 ম্যাচিং করাবো। যেগুলো ম্যাচ করবে সেগুলো হচ্ছে কারেক্ট আনসার, যেগুলো ম্যাচ করে না সেগুলো হচ্ছে ইনকারেক্ট আনসার। হ্যাঁ, তো এইভাবে আসলে আমরা অ্যাকুরেসি একটা সিস্টেমের একটা জেনারেল ওভারভিউ হইতে পারে। তো এখন কথা হলো যে স্যার আমাদের কাছে তো 100টা ডাটা ছিল, এগুলো তো আমি ট্রেনিং করাবো, তাহলে টেস্টিং করানোর জন্য কি আমাদের আবার আলাদা ডাটা লাগবে, না কি করা যায় ব্যাপারটা? আপনাদের কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনাদের কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? প্লিজ একটু আপনারা ইয়ে করেন, কোঅপারেট করেন। কোশ্চেনটা একটু আবার আমাদের কাছে তো ডাটা ছিল কয়টা? 100টা। হ্যাঁ, এখন আমাদের তো যে এই 100টা ডেটা ছিল, আমরা তো 100টা ট্রেন করতেই ব্যবহার করে ফেলছি। তাহলে এখন আমরা ইয়ের জন্য, টেস্টিংয়ের জন্য কি আবার আলাদাভাবে ডাটা নিয়ে আসবো, না কি করব? আমাদের 100টা ডেটা আছে, আমাদের আবার মডেলের অ্যাকুরেসিটাও বের করতে হবে। এখন কি পলিসি আমরা ফলো করতে পারি? আমরা আউটপুটটা স্যার যে স্ট্যান্ডার্ড হিসাবে চিন্তা করতে পারি স্যার, এটার উপর বেস করে হইতে পারে স্যার। আচ্ছা, ব্যাপার হচ্ছে একটা মেশিন লার্নিং মডেলের কয়েকটা ফেজ আছে। ফার্স্ট ফেজ হচ্ছে ট্রেনিং ফেজ, সেকেন্ড ফেজ ভ্যালিডেশন, থার্ড ফেজ টেস্টিং। ওকে, কয়টা ফেজ পেলাম আমরা? তিনটা স্যার। তিনটা। প্রথম ফেজটাকে কি বলছি আমরা? ট্রেনিং, ট্রেনিং, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন, দেন টেস্টিং, দেন ডাটা ভ্যালিডেশন এন্ড ফাইনালি টেস্টিং। এই যে আমাদের কাছে 100টা ডেটা ছিল, এই 100টা ডেটাকেই, এই 100টা ডেটার ভিতরেই কিন্তু আমাদেরকে কাজ সম্পূর্ণ করতে হবে। এই যে বলেন যে ট্রেনিং, তারপর হচ্ছে ভ্যালিডেশন অ্যান্ড টেস্টিং, এই তিনটাই কিন্তু এই 100টা ডেটার ভিতরেই কমপ্লিট করতে হবে। 100টার ভিতরে একটা সার্টেন পোর্শন আমরা ট্রেনিংয়ের জন্য রাখবো, বাদ বাকি একটা সার্টেন পোর্শন ভ্যালিডেশনের জন্য রাখবো, এবং পরবর্তী যেগুলো বাকি থেকে যাবে সেগুলো আমরা কার জন্য রাখবো? টেস্টিংয়ের জন্য রাখবো। টেস্টিংয়ের জন্য আমরা আলাদাভাবে আবার ডাটা সেট নিয়ে আসবো না, যেই ডাটা সেট নিচ্ছিলাম সেটা দিয়েই কাজ করব। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবং মাইন্ডেড যেই ডেটা সেট দিয়ে আমরা ট্রেনিং করাই, টেস্টিং করাই, হ্যাঁ সেই করসপন্ডিং ডেটা সেট দিয়ে কিন্তু আমরা আর কোনো কাজ করাই না, করাইতেও পারি নাও করাইতে পারি। হ্যাঁ, এটা আসলে কোনো ফিক্সড অ্যাপ্রোচ নাই। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? যে স্যার এই একটা ইমেজ বা হচ্ছে একটা লাইন দিয়ে আমি ট্রেনিং করেছি, সুতরাং এই লাইনটা দিয়ে আমরা টেস্টিং করব কিনা, টেস্ট করব কিনা, ইউজুয়ালি হ্যাঁ, এটা ডিপেন্ড করে আমাদের অ্যাপ্রোচের উপর, যে হচ্ছে আমরা আসলে কোন ধরনের অ্যাপ্রোচটা ফলো করতেছি। আমরা কি ট্রেনিং এর জন্য র্যান্ডম ডাটা সিলেক্ট করতেছি, টেস্টিং এর জন্য র্যান্ডম ডাটা সিলেক্ট করতেছি, না কোন অ্যাপ্রোচ তার উপর ডিপেন্ড করে। যদি র্যান্ডম না হয়, আনলেস ইটস কমপ্লিটলি র্যান্ডম, আমরা ডিফারেন্ট ডাটা ইউজ করি। মানে হচ্ছে একটা পোর্শন, হ্যাঁ, একটা জেনারেল অ্যাপ্রোচ হতে পারে যে 50% দিয়ে ট্রেনিং, 60% দিয়ে ট্রেনিং করাবো, 20% ভ্যালিডেশন, 20% টেস্টিং, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আবার হইতে পারে 70% ট্রেনিং, 10% ভ্যালিডেশন, 20% টেস্টিং। হ্যাঁ, এই ধরনের একটা অ্যাপ্রোচ হইতে পারে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? স্যার এটা কি স্যার হচ্ছে আমাদের মডেলটা কি স্যার স্পেসিফাই করে দেয় যে হচ্ছে আমার এত পার্সেন্ট হচ্ছে স্যার আমি ট্রেনিং এর জন্য রাখবো বা টেস্টিং এর জন্য কিছু পার্সেন্ট রাখবো স্যার? ওকে, দ্যাটস রিয়েলি এ গুড কোশ্চেন। এইটা আসলে কার বেসিসে আমরা নিব সেটার আসলে আমাদের মডেল স্পেসিফিক, যে হচ্ছে আমাদের মডেলটা কোন টাইপের, আমাদের
ডেটা সেটটা কোন টাইপ, এইগুলার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে, হ্যাঁ, যেগুলো আমরা একটু আগাইলে মনে হয় জিনিসগুলো আমাদেরকে ফার্দার স্লাইডগুলোতে মনে হয় আমাদের জিনিসগুলা একটু সহজ করে দিতে পারে। ওকে, ঠিক আছে। তো এই পর্যন্ত তো আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার, তাই না? তো এই যে এইটাকে বলছি আমরা, এই জিনিসগুলোকে বলছি আমরা ওকে, ফাইন। তো আচ্ছা, আমাদের মেশিন লার্নিং যে অ্যাপ্রোচগুলো বলছিলাম, যে ক্লাসিফায়ার, ডাটা ক্লাসিফায়ার বা এগুলো আসলে কি করতে পারে? যে কোনো কিছু ফোরকাস্ট করতে পারে, যে কোনো কিছু অ্যানালাইজ করতে পারে, হ্যাঁ, বা কোনো কিছুর ভিতর হয়তো আমরা মেরিট ডিমেরিট খুঁজে বের করতে পারি। তো এই জন্য এটা এই জিনিসটাকে, এটাকে আমরা বলছি কি, সেন্সিটিভিটি অ্যানালাইসিস, দ্য টাস্ক অফ সেন্সিটিভিটি অ্যানালাইসিস। হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের বেশ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এস্টিমেশন স্ট্র্যাটেজি। এস্টিমেশন স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছি যে ডেটা সেটটা আমরা কোনভাবে ব্যবহার করব, বা আমরা ওইটার জন্য কোন ধরনের মেশিন লার্নিং মডেল ব্যবহার করতে পারি, এইটা একটা ব্যাপার হইতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে কি বেসিসে আমরা অ্যাকুরেসি মেজার করব, একটা মডেলের অ্যাকুরেসি কি দিয়ে বুঝবো যে মডেলটা অ্যাকুরেট, মডেলের পারফরমেন্সটাই বা কিভাবে মেজার করব। এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট থেকে কি পেলাম, তিনটা। একটা মেশিন লার্নিং মডেলের সেন্সিটিভ অ্যানালাইসিসের জন্য আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এস্টিমেশন স্ট্র্যাটেজি, মানে হচ্ছে এস্টিমেশন স্ট্র্যাটেজির ভিতরে আসতেছে আর কি ডেটা সেট নিয়ে কাজ কারবার আসতেছে। এরপর হচ্ছে অ্যাকুরেসি, যে হচ্ছে মডেলটা, আর পারফরমেন্স অ্যানালাইসিস। হ্যাঁ, এই তিনটা জিনিস হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, এখন যদি আসি এস্টিমেশন স্ট্র্যাটেজি। হ্যাঁ, রিমোটের সমস্যা, ওকে, ফাইন। ব্যাটারি এখন এস্টিমেশন স্ট্র্যাটেজি ব্যাটারি চেঞ্জ করবে তো। ব্যাপারটা হচ্ছে প্ল্যানিং করতে হবে আমাদের। প্ল্যানিংটা কি? প্ল্যানিংটা হচ্ছে ডেটা সেটটাকে আমরা কিভাবে ভাগ করব, ডেটা সেটটাকে কিভাবে ভাগ করব, ফর হুইচ, ফর ট্রেনিং অ্যান্ড টেস্টিং। এইটাকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটাকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এটার জন্য আসলে 3-4 ধরনের অ্যাপ্রোচের নাম আমরা জানি। একটা হচ্ছে হোল্ড আউট মেথড, র্যান্ডম সাবস্যাম্পলিং, আর একটা হচ্ছে কি ক্রস ভ্যালিডেশন, আর একটা কি বুটস্ট্র্যাপ মেথড। হ্যাঁ, কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হোল্ড আউট, র্যান্ডম সাবস্যাম্পলিং, তারপর হচ্ছে যে ক্রস ভ্যালিডেশন অ্যান্ড বুটস্ট্র্যাপ। ওকে, হোল্ড আউট মেথডটা আসলে কিভাবে কাজ করে? হোল্ড আউট মেথডটা হচ্ছে দুই ভাগে ভাগ করব, একটা ট্রেনিং সেট আর একটা কি টেস্টিং সেট। এটা যে কোনো একটা রেশিওতে হইতে পারে, 1:1, 2:1, যে কোনো একটা রেশিওতে হইতে পারে। আচ্ছা, এই যে বললাম 1:1, 2:1 এই রেশিওতে হবে, এটা কখন ভালো কাজ করবে? যখন আমার ট্রেনিং সেটটা অনেক বড়, হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এই সিস্টেমটা ভালো কাজ করবে। হ্যাঁ, ভালো কাজ করবে। কিন্তু যখন আমাদের নাম্বার অফ ট্রেনিং সেট স্মল, এই যে মাত্র আমি বললাম 100টা ডেটা সেটের ক্ষেত্রে এইভাবে যদি নিয়ে আসি, তাহলে আমাদের সিস্টেম আসলে কিছুই লার্ন করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের সিস্টেমটা কি খারাপ পারফর্ম করবে। হোল্ড আউট মেথডের যেই ব্যাপারটা ছিল, হোল্ড আউট মেথডের ব্যাপারটা কোথায়? হোল্ড আউট মেথডটা মানে যদি বলি বাংলা ভাষায় যদি বলি যে এই মেথডটার আসলে ইয়েটা কোথায়, ড্রব্যাকটা কোথায়? ড্রব্যাকটা হচ্ছে ডাটা সেট ছোট ডাটা সেটটা সে কিভাবে ভাগ করবে, এটা হচ্ছে হোল্ড আউটের মেথড। এই হোল্ড আউট মেথডের যে ড্রব্যাকটা, সেটা রিমুভ করার জন্য আসলো কে র্যান্ডম সাবস্যাম্পলিং। সেটা কে আসলো? র্যান্ডম সাবস্যাম্পলিং। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, ওকে, 1 মিনিট একটু সময় দিবেন আমাকে। আচ্ছা, আনো।
ওকে, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, র্যান্ডম সাবস্যাম্পলিংটা কি, এখানে কি করছে, আগের অ্যাপ্রোচটাতে কি করছে কেউ বলতে পারবেন? হোল্ড আউট মেথডটা কিভাবে কাজ করছে কেউ বলতে পারবেন? আপনারা কি বুঝছেন হোল্ড আউট মেথডটা কিভাবে কাজ করছে? এনিওয়ান একটু সাহস করে বলেন কি বুঝছেন হোল্ড আউট মেথডে? স্যার এখানে দেখা লাগবে না, স্টার্ট করা লাগবে না। ডেটা সেটটাকে স্যার হচ্ছে দুইটা ভাগে ভাগ করবো স্যার। হ্যাঁ, যে কোনো দুইটা ভাগে ভাগ করে দিল, শেষ। দুইটা ভাগে ভাগ করে তারপর এক স্যার পোর্শন দিয়ে ট্রেনিং করাবে আর এক পোর্শন দিয়ে টেস্টিং করাবে। টেস্টিং করাবে। জি স্যার। এইটাই ছিল হোল্ড আউট। আর র্যান্ডম সাবস্যাম্পলিং বলতেছে যে হ্যাঁ ওই আগের কাজটাই করব, কিন্তু কয়বার করব, কে বার। ফর এক্সাম্পল কে ইকুয়াল টু 5 টাইমস, কে ইকুয়াল টু 10 টাইমস, যে কোনো বার আগের কাজটাই করব, কিন্তু কয়বার করব, কে টাইমস করব, এবং র্যান্ডমলি সিলেক্ট করব। এই যে কে টাইমস যে আমি বললাম যে হচ্ছে 50:1, হ্যাঁ, এই ফরম্যাটে সিলেক্ট করব। 2:1 ফরম্যাট মানে কি, মানে হচ্ছে 66টা রাখবো হচ্ছে ট্রেনিং এর জন্য, আর হচ্ছে 34টা রাখবো হচ্ছে টেস্টিং এর জন্য, ওর ভাইস ভার্সা কিছু একটা, ওর সিমিলার কিছু একটা। হ্যাঁ, তো এই যে এই 66টা সিলেক্ট হবে প্রত্যেকবার, এই 66টা কিসের ভিত্তিতে সিলেক্ট হবে? র্যান্ডমলি, টোটালি র্যান্ডমলি সিলেক্ট হবে। কিভাবে সিলেক্ট হবে? র্যান্ডমলি সিলেক্ট হবে। এইটা হচ্ছে র্যান্ডম সাবস্যাম্পলিং এর একটা ব্যাপার স্যাপার, যে হচ্ছে যে সে এইভাবে জিনিসটাকে মেনটেন করতে চায়। কে টাইমস বলতে স্যার আমাদের পুরো মানে ডাটা সেটটা স্যার কয়বার স্যার রান করবে বা কয়বার টেস্ট করবে স্যার? টেস্টটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় আমাদের ওভারঅল ট্রেনিংটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। ট্রেনিংয়ের সময় ধরলাম আগের বার ছিল আমাদের 100টা ডেটা সেট। কয়টা ডেটা সেট ইনপুটে ছিল? কয়টা ডেটা সেট? 100টা। সেই 100টার ভিতরে আমি বললাম যে হচ্ছে 70টা সিলেক্ট করবো কার জন্য? 70টা সিলেক্ট করবো ট্রেনিং এর জন্য, 30টা কার জন্য? টেস্টিং এর জন্য। এরকম 10 বার করে আমি এভাবে টেস্ট করব, 10 বার করে টেস্ট করব। তাহলে আমাদের ট্রেনিং ডেটা সেট কতগুলো দাঁড়াবে? 700। জি স্যার। 700 না? জি স্যার। ঠিক তো? এই 700 দিয়ে আমাদের ট্রেনিং হয়ে গেল, 700 দিয়ে ট্রেনিং হয়ে গেল। এখন টেস্টিং এর জন্য আমি যতগুলা ডাটা নিয়ে চাইলে এই 700-র বাইরে যে ডাটাগুলো ছিল, হ্যাঁ 700-র বাইরে তো নিশ্চয়ই 300টা ডেটা আছে। 700 বাইরে 300 পাইলাম কিভাবে বলেন? কিভাবে 300 কিভাবে পাইলাম? এই যে ছিল স্যার এখান থেকে হ্যাঁ, এইগুলা দিয়ে আমরা কিন্তু চাইলে টেস্ট করাইতে পারি। আমি স্যার কোশ্চেনটা ছিল স্যার যে আপনি 10 বার নিলেন স্যার, এই 10টাই হচ্ছে কি আমার কে এর ভ্যালু আর কি কে এর ভ্যালু, এক্স্যাক্টলি কে এর ভ্যালু, এই 10 হচ্ছে কে এর ভ্যালু। ওকে, সো এটা আসলে কি বুঝাইলাম? এটাতে বুঝাইলাম, রিপিট করবেন, এই জিনিসটা বুঝতে পারিনি ঠিক করে। ওকে, কোন জায়গাতে প্রবলেমটা হয়েছে যদি একটু বলেন, আমি আবার স্যার 100 এখানে কেমনে ধরলেন স্যার? শুরু থেকে বুঝালে ভালো হতো। ক্লাসে কি মাত্র জয়েন করছেন? না স্যার, একটু আগে জয়েন করছি। হ্যাঁ, 100 কোথা থেকে আসলো? সেই 100-র কথা তো বহু আগেই হয়ে গেছে। ধরে নিচ্ছি যে আমাদের ডেটা সেট আছে 100টা ডেটা সেটকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 70টা যাবে ট্রেনিং এর জন্য, 30টা যাবে টেস্টিং এর জন্য। তো এখন হচ্ছে আমরা র্যান্ডম সাবস্যাম্পলিং করব কয়বার? কে টাইমস। কে মিনস আমরা ধরলাম 10 বার র্যান্ডমলি। হ্যাঁ, র্যান্ডমলি আমরা প্রত্যেকবার কি করব? 70টা রাখবো ট্রেনিং এর জন্য, 30টা রাখবো টেস্টিং এর জন্য। এইভাবে আমরা আমাদের মডেলটাকে 10 টাইমস টেস্ট করাবো। এই 10 কোথা থেকে পাইলাম? এই 10 হচ্ছে কে এর ভ্যালু। কে এর ভ্যালু যদি আমি 10 এর জায়গায় বলতাম 20, তার মানে 20 টাইমস এই কাজটা আমরা করতাম। বুঝা গেছে? এইটাই হচ্ছে র্যান্ডম সাবস্যাম্পলিং এর ব্যাপার। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এনি কোশ্চেন? স্যার যদি স্যার এইভাবে স্যার কে টাইমস আমি ডেটাগুলোকে পার্টিশন করে করে আলাদা ট্রেন করতে চাই, স্যার একটা সময় কি স্যার মেশিন মানে ওই মডেলটার স্যাচুরেটেড হয়ে যাবে না, যে একই ডেটা বারবার এটা হইতেও পারে আবার নাও হইতে পারে। কেন হইতেও পারে নাও হইতে পারে? ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে আমরা যদি বলি যে হচ্ছে আমাদের একটা মডেল দরকার, মডেলের আউটপুট হচ্ছে এইরকম। হ্যাঁ, আমাদের মডেলগুলো আসলে কি করে? মডেলগুলো হচ্ছে এমন একটা প্যারামিটারগুলো এমনভাবে সেট করে যেন সে
ডিজায়ার্ড আউটপুটের কাছাকাছি যায়। হ্যাঁ, তো মডেলটা স্যাচুরেটেড যেটা বলতেছেন, স্যাচুরেটেডটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট? স্যাচুরেশনটা হচ্ছে নাম্বার অফ আইও এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তার মানে স্যাচুরেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, স্যাচুরেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট সেটাকে স্যাচুরেটেড বলবো না, আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা বায়াসনেস ক্রিয়েট করতে পারে। কিছু পার্টিকুলার ইনপুটের জন্য তার আউটপুটটা অনেকটা ফিক্সড হয়ে যেতে পারে। একটা এক্সাম্পল যদি এই জায়গায় আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে আপনি যখন বারবার ধরেন হচ্ছে যে পজিটিভ সেন্টিমেন্ট নেগেটিভ সেন্টিমেন্ট নিয়ে কাজ করছেন, র্যান্ডমলি যখন আপনি সিলেক্ট করছেন, তখন আসলে শুধুমাত্র পজিটিভটা নিয়ে যখন কাজ করবে তখন কি হবে? হ্যাঁ, তখন হচ্ছে সে হয়তো আউটপুটে পজিটিভটা কি বেশি প্রেডিক্ট করবে, নেগেটিভটা নিয়ে যদি বেশি কাজ করে র্যান্ডমলি যেহেতু নেগেটিভটা কি বেশি সিলেক্ট করবে। বাট ইট ডাজন্ট মিন দ্যাট এই ইনপুটটা আমি চিনি, এই ইনপুটের করসপন্ডিং আউটপুট এইটা, সুতরাং মানে ইফ ইনপুট এইটা দেন আউটপুট এইটা বলার কোনো সম্ভাবনা নাই। কেন সম্ভাবনা নাই? বিকজ উই আর ট্রেনিং ইট, আমরা মডেলটাকে ট্রেন করতেছি, মডেলের প্যারামিটারগুলোকে ট্রেন করাইতেছি। আমি কি বুঝাইতে পারছি? যে যদিও আপনার ঘুরে ফিরে ওই 100টা যেই অরিজিনাল 100টা ছিল, সেই 100টাই ধরলাম হচ্ছে যে 1000টার যে 700টার ভিতর ঘুরে ফিরে এগুলা একবার আসছে, প্রতিটাই কোনো না কোনো বার আসছে আর কি। বুঝাইতে পারছি ব্যাপারটা? এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটাই হচ্ছে ঘুরে ফিরে কোনো না কোনো বার আসছে। হ্যাঁ, যেহেতু ঘুরে ফিরে কোনো না কোনো বার আসছে, তাহলে তো আমরা জানি এই ইনপুট হইলে আউটপুট প্রোভাইড করতে হবে এইটা। কিন্তু আমাদের যেহেতু বলছি মেশিন লার্নিং অ্যাপ্রোচ, সে কিন্তু আসলে ওই যে ইফ সামথিং দেন এই ধরনের আউটপুট প্রোভাইড করবে না। সে কি করবে? সে হচ্ছে তার যে মডেলের যে প্যারামিটারগুলো, এই প্যারামিটারগুলোকে ওইভাবে চেঞ্জ করবে। এইটা একটা নাইস পয়েন্ট, যে হচ্ছে যে র্যান্ডম সাবস্যাম্পলিং এর বড় সমস্যা কিন্তু এই জায়গাটাতেই, যে হচ্ছে কে টাইমস সিলেক্ট করতেছে, কে টাইমস কোনটা আসতেছে, র্যান্ডমলি কি একই টাইপের ডেটা সেটগুলো আসতেছে কিনা, যেটা একটাকে বলতেছিলাম। আপনার পয়েন্টটা ঠিকই আছে, যে একই জিনিস কি বারবার ডিটেক্ট করতেছে কিনা। একই জিনিস যদি বারবার ডিটেক্ট করে থাকে, তাহলে তো আমাদের আউটপুটটা ভুলে আসবে। যেমন ধরেন যে কোভিড পজিটিভ নাকি নেগেটিভ টেস্ট করতে যাচ্ছে 100 জনের ভিতর পাইলাম হচ্ছে 5 জনের পজিটিভ। 100টা ডেটা আছে কিন্তু, হ্যাঁ, 100টা ডেটার ভিতর শুধুমাত্র 5 জনের পজিটিভ। কয়জনের পজিটিভ? 5 জনের পজিটিভ, বাকি 95 জনের কি নেগেটিভ। এখন আপনি যখন র্যান্ডমলি সিলেক্ট করতেছেন, সবই তো র্যান্ডমলি যখন সিলেক্ট করতেছেন, সে যদি নেগেটিভ বেশি পায়, সে যদি শুধু নেগেটিভ দিয়ে ট্রেন করায়, ধরলাম হচ্ছে যে 70 জন আপনি সিলেক্ট করছেন, সেখানে হয়তো দেখা গেল যে একজন পাইলেন পজিটিভ, এরপর আবার 70 জন সিলেক্ট করছেন, সেখানে হয়তো কেউ পজিটিভ নাই, এরপর 70 জন সেট করছেন, সেখানে পেলেন 1 জন বা 2 জন পজিটিভ। এইভাবে করতে করতে থাকলে যে মডেলটা ক্রিয়েট হবে, এই মডেলটা কি মডেলটাতে একটা ফল্ট থেকে যাবে। সেই ফল্টটা হচ্ছে এই যে আপনারা এই টার্মসগুলোর নাম জানেন, ওভার ফিটিং, আন্ডার ফিটিং, এই টার্মসগুলো সম্পর্কে তো আপনারা অলরেডি পরিচিত না? হ্যাঁ, এবার আমাকে বলেন তো ওভার ফিটিং বলতে কি বোঝায়? মানে স্যার যে ডেটাগুলো আছে স্যার অলরেডি প্রেডিক্টেড, বারবার ওই সেম ডেটা। আমি শুনতে পাচ্ছি না আপনার কথাটা, একটু ক্লিয়ারলি যদি একটু বুঝায় বলেন। ব্যাপারটা এরকম না যে আপনি আমাকে উত্তর দিচ্ছেন, ব্যাপারটা হচ্ছে আপনি ক্লাসকে বুঝাচ্ছেন। বলেন। আমি যেটা বুঝতে চাচ্ছিলাম যে স্যার ওভারফিটিং গুলোর ক্ষেত্রে জিনিসটা এমন হবে যে আউটপুট যেটা আসতেছে ওইটা আসলে আগে থেকে ধরে রাখছে, ও আসলে একদম ওর কাছাকাছি চলে যাচ্ছে, কাজটা একদম যেতে যে এইটাই ধরে ফেলছে, কিন্তু আসলে একটু হলেও রং অ্যান্সার দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে স্যার ওভারফিটিং হবে। আর আন্ডারফিটিং হচ্ছে যে প্রেডিকশন যে লাইনটা আসতেছে সে প্রেডিকশন করতেই পারতেছে না, তার নিচে চলে আসে অলরেডি। স্যার আমি আসলে মনে হয় বুঝাতে পারিনি। আচ্ছা, এখানে ওভার ফিটিংটা আর আন্ডার ফিটিং, ওভার ফিটিং বলতে আসলে কি বোঝায়? যে আপনি ট্রেনিং ডাটাগুলোকে, হ্যাঁ বলেন। অ্যানসারটা যদি এমন হয় যে স্যার মানে অ্যানসারটা আসার কারণে আমার অ্যাকুরেসি যতটা হওয়া দরকার ছিল তার থেকেও
মানে আরো লেস হয়ে গেছে, মানে যে আউটপুটটা দিছে ওইটার কারণে, সো এই কারণে সেটা ওভারফিটিং হয়ে গেছে। স্যার বেসিক্যালি স্যার মানে আমাদের যে স্যার ট্রেনিং ডাটা সেটটা আছে স্যার, সেটা স্যার হ্যাঁ। এক্স্যাক্টলি আমার এগেইনস্টে চলে আসবে আর কি স্যার। এটা হচ্ছে জি স্যার, এইটাই। আচ্ছা, ওভার ফিটিং এবং আন্ডার ফিটিং এটা কার কারণে হয়? ওভার ফিটিং এবং আন্ডার ফিটিং দুইটাই কিন্তু আসলে ইনপুট ডেটার কারণে হয়। জি স্যার। জি জি কার স্যার। কারণে হয়? ইনপুট ডেটা ইনপুট ডেটার কারণে হয়। যখন আপনি আপনার মডেলকে ট্রেনিং ডাটা দিয়ে খুব ভালোভাবে শিখায় ফেললেন, শিখাইলেন, সেটা হয়ে যায় হচ্ছে ওভার ফিটিং। সেটা কি হয়ে যায়? ওভার ফিটিং। যে আপনার যেই ক্রিটিক্যাল কেসগুলো আছে এগুলো আপনি তাকে খুব ভালোভাবে শিখাই দিচ্ছেন, সেটা হয়ে যায় কি? ওভার ফিটিং। যেমন হচ্ছে এই জায়গায় যদি আমরা বলি যে আমাদের কোভিড পজিটিভ, কোভিড নেগেটিভ, এই যে 70 জন হচ্ছে কোভিড, মানে এই যে মাত্র 5 জন হচ্ছে কোভিড নেগেটিভ। এখন কোভিড নেগেটিভ বাদ দিয়ে আপনি শুধুমাত্র মাত্র 5 জন হচ্ছে কোভিড পজিটিভ 100 জনের ভিতর, বাদ বাকি সবাই কিন্তু কোভিড নেগেটিভ। সো যখন ট্রেনিং করাইছেন তখন যদি আপনি এই জিনিসগুলা খুব ভালোভাবে তাদেরকে শিখায় দেন যে হচ্ছে এগুলো সব পজিটিভ, এগুলো সব নেগেটিভ, এগুলো নেগেটিভ, তাইলে এটা কি হয়ে গেল? এটা কিন্তু হচ্ছে আপনার সিস্টেমে সে হচ্ছে কোভিড নেগেটিভগুলাই প্রকট আকারে, মানে কোভিড নেগেটিভের ইমপ্যাক্টটাই আপনার সিস্টেমে বেশি থাকবে। আর যদি আপনি এই কাজটা করেন যে ঠিক আছে 5 জন আছে কোভিড নেগেটিভ, এই 5টারে ভালোভাবে শিখাই দিই, এই 5 জনকেই ভালোভাবে শিখাই দিই যে কি অবস্থায় আছে, কোভিড নেগেটিভ, সব কোভিড নেগেটিভ আপনি শিখাই দিলেন, যে হচ্ছে কোভিড পজিটিভ আপনি শিখাই দিলেন, 5 জন কোভিড পজিটিভ এদেরকে আপনি বুঝাই দিলেন, সিস্টেমটা সেইভাবে মডেলটা ট্রেন্ড হয়ে গেল। তাহলে যেটা হয়ে গেল, এটা কিন্তু ওভার ফিটিং হয়ে গেল। এই 5 জনের জন্যই কিন্তু আপনি তার সিস্টেমটা শিখাই দিয়েছেন। এটা কিন্তু ওভার ফিটিং। এটা কি? ওভার ফিটিং। এটা আপনার ট্রেনিং ডাটা, টেস্টিং ডাটার জন্য ভালো কাজ করবে, কিন্তু জেনারেলাইজ সিস্টেমে গিয়ে সে কিন্তু ঠিক মতো পারফর্ম করতে পারবে না, কারণ তার জন্য আপনি অপরিচিত পরিবেশে কি কাজ করে সেটা দেখার জন্য কোনো স্কোপই রাখেন নাই। এটা কি? অপরিচিত পরিবেশে সে কিরকম পারফর্ম করবে সেটা দেখার জন্য কোনো স্কোপই রাখেন নাই। এটাকে বলছি আমরা ওভার ফিটিং। আন্ডার ফিটিং কোনটাকে বলতেছি? ওই যে ভাইস ভার্সা যে এনভায়রনমেন্টটা, যে আমি শুধুমাত্র কোভিড নেগেটিভটাই লার্ন করাইছি, কোভিড পজিটিভ লার্ন করাই নাই, সুতরাং সে যাই ইনপুট পায় সবাইকেই বলে কোভিড নেগেটিভ। কনসেপ্টটা বুঝাইতে পারছি কিনা? মানে কোভিড পজিটিভ এইরকম ট্রেনিং এর ডেটা সেট খুবই নগণ্য, যেহেতু খুবই নগণ্য সুতরাং ইনফ্লুয়েন্স খুবই কম। সো যাই পায় সে বলে হচ্ছে কোভিড নেগেটিভ। এই টাইপের যে কনসেপ্টটা, এটা কি? আন্ডার ফিটিং। এটাকে কি বলি? আন্ডার ফিটিং। ওকে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আর কি। ওভার ফিটিং, আন্ডার ফিটিং, জেনারেলাইজেশন, এগুলো বলতে আসলে কি বোঝায়, বেসিক টার্মসগুলো জানাটা খুব জরুরি। আচ্ছা, যাই হোক, এই জায়গাতে তো আমরা পাইলাম যে হচ্ছে তাহলে কে র্যান্ডম সাব স্যাম্পলিংয়েও প্রবলেম আছে। কি প্রবলেম স্যার? ওই একই ব্যাপার, যে আমাদের তো আসলে ওভার ফিটিং হইতে পারে, আন্ডার ফিটিং হইতে পারে। আবার ওভার ফিটিং, আন্ডার ফিটিংগুলার কিভাবে ঘটবে? যে হচ্ছে আসলে আমাদের যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটার উপর আমাদের আসলে কোনো কন্ট্রোল নাই, যে হচ্ছে কাদেরকে সিলেক্ট করতেছি, কোন ভ্যালুগুলাকে সিলেক্ট করতেছি, এইগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা র্যান্ডম সাবস্যাম্পলিং আর কি। তো এইটার জন্য আসলে আবার দুইটা অ্যাপ্রোচ আছে এটাকে রিজলভ করার। একটা হচ্ছে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, আরেকটা হচ্ছে কি এন ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, আর একটা কি এনফোল্ড ক্রস ভ্যালিডেশন। এনফোল্ড ক্রস ভ্যালিডেশন, এই দুইটা হচ্ছে এটার একটা সলিউশন আইডিয়া আর কি। তো কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা কিভাবে কাজ করে? কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা হচ্ছে ওভারঅল যতগুলা ইনপুট এবং আউটপুট ছিল সেইটাকে সে কয়টা ভাগে ভাগ করে ফেলছে?
কেটা ভাগে ভাগ করে ফেলছে। কয়টা ভাগে ভাগ করে ফেলছে? এটা কেটা ভাগে ভাগ করে ফেলছে। এটা কি বুঝতে পারতেছেন কিনা? যেমন কে ইকুয়াল টু যদি 10 বলি, আমাদেরকে যদি 100টা ডেটা সেট থাকে, কয়টা মানে আমাদের ডেটা সেট যদি 100টা ভ্যালু থাকে, ইনপুট নাম্বার অফ ইনপুট যদি 100টা হয়, আর কে ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে সরি কে ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে প্রত্যেকটা এই যে চাঙ্কে, হ্যাঁ প্রত্যেকটা ফোল্ডে আমাদের আসলে কতগুলা কইরা ইয়ে থাকবে, 10টা করে 10টা করে থাকবে। হ্যাঁ এইখানে আসলে 1 থেকে 10, এখানে থাকবে হচ্ছে 11 থেকে 20, হ্যাঁ আপ টু এই জায়গায় লাস্টটাতে কত থাকবে, 91 থেকে 100। হ্যাঁ হ্যাঁ 91 থেকে 100। এইবার তার কাজ কি? এইবার তার কাজ হচ্ছে যে এই সিরিজটাকে র্যান্ডমলি আবার আবার এখান থেকে চাঙ্কে চাঙ্কে পিক করব। টোটালটা পিক করব না, টোটাল র্যান্ডমলি কেটে না, চাঙ্কে চাঙ্কে আমরা ইয়েটা পিক করব। হ্যাঁ আচ্ছা আবার এই যে পার্টিশন 10টা করলাম এটাকে আবার আচ্ছা এই জায়গায় মনে হয় একটা পার্ট আমি মিস করছি। পার্ট যেটা মিস করছি সেটা হচ্ছে যে এই স্টেপে মনে হয় হচ্ছে যে কে টাইমস ওকে 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 হ্যাঁ ফাইন। হ্যাঁ এটা যেটা করে কেটা ফোল্ডে ভাগ করছে, প্রত্যেকটা ফোল্ডে মানে কে টাইমস আর কি। এই যে এটা হ্যাঁ প্রত্যেক টাইমে কি করে আইতম ইটারেশনে গিয়ে, এই যে আইতম ইটারেশনে গিয়ে যেই ইয়েটা পাইলো, হ্যাঁ হ্যাঁ যেমন প্রথমে পাইলো এই যে ডাটা সেটটা, এটা কাজ করবে টেস্টের জন্য, বাদ বাকি যেটা সেটা কাজ করবে কার জন্য? ট্রেনিং এর জন্য। এইভাবে সে এই প্রসেসটা কন্টিনিউ করে। তো এটা হচ্ছে কে ফোল্ড। হ্যাঁ এইভাবে সে তার মডেলের অ্যাকুরেসিটা জাস্টিফাই করার ট্রাই করে। তো কে ফোল্ডের পর যেটা আসলো সেটা আসলে হচ্ছে এন ফোল্ড। হ্যাঁ এন ফোল্ড মেকানিজম। আচ্ছা আমাকে একটু টাইম দিবেন, আমি এক্স্যাক্টলি অ্যাপ্রোচটা একটু ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে এন ফোল্ডে গিয়ে এন, তাহলে তো কে ফোল্ডটা তো আমরা বুঝতে পারলাম তাই না? কে ফোল্ডে হচ্ছে র্যান্ডমলি এইভাবে কাজ করে। এখন এন ফোল্ডটা, কে ফোল্ডের প্রবলেমটা কি ছিল? One minute. আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে ব্যাপার যে কে ফোল্ডের পর আসলে হচ্ছে যে অ্যান ফোল্ড ক্রস ভ্যালিডেশন। অ্যান ফোল্ড ক্রস ভ্যালিডেশনটা আসলে কি করে? এই যে কে ফোল্ডে আমরা যেই পরিমাণ ডাটাগুলোকে নিছিলাম, হ্যাঁ সেই ডাটাগুলোর ভিতর কে মাইনাস 1/n টাইমসকে সে কিউ ইয়ের জন্য টাইমস ডাটাগুলোকে সে ট্রেনিংয়ের জন্য ইউজ করে, বাদ বাকিটা সে টেস্টিংয়ের জন্য ইউজ করে। হ্যাঁ তো এইখানেও আসলে সেম প্রবলেমই অ্যারাইজ করে, কারণ আসলে র্যান্ডমলি এই ডাটাগুলোকে পিক করা হয়। এই জায়গার সাথে এই জায়গার পার্থক্য হচ্ছে যে এই যে কেটাকে সে পিক করতেছে প্রত্যেকবার, এখানে কি কেটা পিক করতেছে, বাদ বাকিগুলা ট্রেনিং হচ্ছে। হ্যাঁ বাট এইখানে যেটা কাজ করতেছে সে র্যান্ডমলি কেটা পিক করতেছে এবং তারও একটা পোর্শন
র্যান্ডমলি সে কেটা পিক করতেছে, তারও একটা ফিক্সড অ্যামাউন্ট অফ পোর্শন সে টেস্টিং এর জন্য, বাদ বাকিটা সে ট্রেনিং এর জন্য ব্যবহার করতেছে। তো এই যে প্রত্যেকবার র্যান্ডম হওয়ার কারণে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। প্রবলেমটা কীরকম? প্রবলেমটা হচ্ছে যে যেহেতু র্যান্ডমলি, তার মানে ডাটা সেটের উপর আমাদের আসলে কোনো কন্ট্রোলই নাই। যখনই আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিসের ব্যাপারে যদি চিন্তা করি, যে হচ্ছে পজিটিভ সেন্টিমেন্ট, নেগেটিভ সেন্টিমেন্ট, র্যান্ডমলি যতবারই সিলেক্ট করতেছি সববারই আমাদের নেগেটিভ সেন্টিমেন্ট চলে আসতেছে, কখনোই পজিটিভ সেন্টিমেন্ট ট্রেনিং হচ্ছে না। তো এইটাও তো একটা প্রবলেম অ্যারাইজ বা প্রবলেম ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা আসলে স্ট্রেটিফাইড ক্রস ভ্যালিডেশন ইউজ করি। স্ট্রেটিফাইড ক্রস ভ্যালিডেশনটা আসলে কি, সেটা একটু আমরা এখানে দেখে নিই। ক্রস ভ্যালিডেশন, এটা হচ্ছে গিক ফর গিক থেকে একটু দেখবো আমরা। গিক ফর গিকস থেকে স্ট্রেটিফাইড ক্রস ভ্যালিডেশন। ওকে ওকে ওকে, তো এখানে আসলে স্ট্রেটিফাইড, হ্যাঁ হ্যাঁ, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন এর কখন ব্যবহার করব, কি পার্সপেক্টিভে ব্যবহার করব, এই টোটাল জিনিসটাই কিন্তু এই জায়গাটাতে আসলে উল্লেখ করা আছে। তো আচ্ছা, এই জায়গাটাতে আমাদের সেই এক্সাম্পলটা দেয়া আছে, হোয়াই আসলে এই দুইটারও প্রবলেম কীভাবে আমরা স্ট্রেটিফাইড ক্রস ভ্যালিডেশন দিয়ে রিমুভ করব সেটারও আসলে বলে দেয়া আছে। যেমন ধরেন হচ্ছে যে আচ্ছা, এখানে যে এক্সাম্পলটা বলে দিয়েছে সেই এক্সাম্পলটা আমরা একটু রিড আউট করি। সাপোজ ইউ ওয়ান্ট টু টেক এ সার্ভে অ্যান্ড ডিসাইড টু কল 1000 পিপল from a participant, sorry, from a particular state. If you pick either 1000 male completely, or 1000 female completely, or 900 female, or 10 or and 100 male to ask their opinion in a particular product, then based on this 1000 opinion you can't decide the opinion of the entire state on your product. This is random subsampling. কেন? কারণ হচ্ছে যে আসলে যখন আমরা এন্টায়ারলি সিলেক্ট করতেছি তখন আসলে শুধু যদি মেল ডমিনেন্ট হয়ে যাচ্ছে অথবা ফিমেল ডমিনেন্ট হয়ে যাচ্ছে, আমাদের আসলে দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে এমন একটা স্টেট যেখানে মেল এবং ফিমেলের রেশিওটা আসলে মোর লাইকলি কাছাকাছি থাকবে, তখনই আসলে আমরা এটা বলতে পারি। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে যে যখন আমাদের এই ধরনের বাইনারি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, যখন পজিটিভ নেগেটিভ মানে দুইটা শুধুমাত্র ক্লাসিফিকেশন থাকবে, তখন আসলে কোনো একটা ক্যাটাগরি যদি মোর ডমিনেন্ট হয়ে যায় বা ওইটাই যদি বেশি ট্রেনিং করা হয়, ওভারফিটিং আন্ডারফিটিং এর প্রবলেমটা আসলে তখন অ্যারাইজ করে। তো এরকম ঘটতে পারে। আমাদের ডেটা সেটই যদি এখন এরকম হয় যে ডেটা সেটের মধ্যে এই যে আমাদের যে ডেটা সেটের মধ্যে আসলে সব 1000টা ডেটা সেটের মধ্যে 800 জন হচ্ছে ধরেন হচ্ছে মেল অপিনিয়ন, আর মাত্র 200 জনের পাইলাম হচ্ছে ফিমেল অপিনিয়ন। হ্যাঁ, তাইলে কি আমরা বলবো যে হচ্ছে আমাদের এই ডেটা সেটটা নিয়ে আমরা কোনো কাজই করতে পারবো না? এরকম ব্যাপারটা, মানে এটাই তো প্রবলেম কে র্যান্ডম সাবস্যাম্পলিংয়ে, যে হচ্ছে কোনো একটা পার্টিকুলার পোর্শন বেশি চলে আসতেছে। কিন্তু আমাদের ডেটা সেটটাই যদি ইটসেলফ এরকম হয় তাহলে তো আসলে বিশাল প্রবলেম। তখন আমরা আসলে যেটা করব, তখন আসলে আমরা স্ট্রেটিফাইড র্যান্ডম সাবস্যাম্পলিং তৈরি করব। স্ট্রেটিফাইড র্যান্ডম সাবস্যাম্পলিং কীরকম? যে আমরা তো জানি যে হচ্ছে মেল এবং ফিমেল রেশিও 8:2, তাই না, অপিনিয়ন রেশিও। সুতরাং এই যে প্রত্যেকটা বার আমরা কেটা চাঙ্ককে ভাগ করতেছি বা কেটা সাব ক্যাটাগরি সিলেক্ট করতেছি, এই জায়গায় মেল এবং ফিমেল অপিনিয়নের রেশিও হবে 8:2। বুঝতে পারছি? এটাই হচ্ছে স্ট্রেটিফাইড র্যান্ডম সাবস্যাম্পলিং। হ্যাঁ, আমাদের যদি এখন 10টা অপিনিয়ন
নিতে হয়। হ্যাঁ, আমরা যদি 10টা অপিনিয়ন নিয়ে একটা ক্লাস ক্রিয়েট করি, সেই 10টা অপিনিয়নের ভিতর আমরা এমনভাবে ডেটা সেটটা, আমরা তো জানি এই 800টা হচ্ছে মেলের, এই 200টা হচ্ছে মেলের, এই 8টা নিব মেল ক্যাটাগরি থেকে, আর দুইটা নিব কার কাছ থেকে, ফিমেল ক্যাটাগরি থেকে। এই যে অ্যাপ্রোচ, এটাকেই বলি আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আর কি, র্যান্ডম সাবস্যাম্পলিং বা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। কনসেপ্টটা বুঝাইতে পারছি আপনাদেরকে? কনসেপ্টটা বুঝে গেছে তো নাকি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, স্ট্র্যাটিফাইড কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। সো আপনাদেরকে যদি কোশ্চেন করা হয় যে হচ্ছে যে এইরকম একটা কেস আছে, এরকম কেসে আসলে মানে যেই সিনারিটা এক্সাম্পল করলাম, এরকম কেসে আপনারা কোন ধরনের অ্যাপ্রোচ ফলো করবেন, সেক্ষেত্রে আপনারা এটা বলতে পারেন। এখন হচ্ছে যে ফিচার সিলেকশন, যখন আমরা একটা ইয়ে নিয়ে কথা বলতেছি, মেশিন লার্নিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলতেছি, তখন আসলে আমরা কোন ধরনের ফিচার সিলেক্ট করব, এইটা আসলে আমাদেরকে খুব ইয়ে হইতে হবে যে আমরা কোন ধরনের ফিচারগুলো সিলেক্ট করব। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে আসলে ফার্স্টলি যেটা ডিটারমাইন করতে হবে যে হচ্ছে আমরা আসলে কোন মডেলটা ইউজ করতে চাই। আমরা কি সুপারভাইজড মডেল ইউজ করতে চাই, নাকি হচ্ছে আনসুপারভাইজড মডেল ইউজ করতে চাই। যদি আমরা সুপারভাইজড মডেল ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে 3টা অ্যাপ্রোচ খোলা আছে। একটা হচ্ছে ইনস্ট্রিক্ট মেথড, একটা হচ্ছে র্যাপার মেথড, একটা হচ্ছে কি ফিল্টার মেথড। ইনস্ট্রিক্ট মেথডের ভিতর কিছু অপশন আছে, র্যাপার মেথড আছে, ফিল্টার মেথড আছে। তো এই জিনিসগুলো একটা বেসিক আইডিয়াটা আমি আপনাদের একটু যদি থাকে, আপনাদের যে কোনো জায়গায় আশা করি মেশিন লার্নিং রিলেটেড কোনো জায়গায় কিন্তু আপনারা ঠেকবেন না। হ্যাঁ, এখন এই যে আমরা যে কোনো একটা ডেটা সেট থাকে আমাদেরকে, এই যে বললাম যে হচ্ছে ইনপুট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, এটাই তো ডেটা সেট, তাই না? হ্যাঁ, এই ডেটা সেটে যদি কোনো নিউমেরিক, এই যে ব্যাপার হচ্ছে যে যখন আমাদের এজ, হ্যাঁ এজ যদি বলি 18, 20, 30, হ্যাঁ এইগুলা এজ কোন টাইপের, এই এজগুলাকে কি বলি আমরা? নিউমেরিক ভ্যালু। আর যদি বলি ওল্ড, ইয়ং, ক্যাটাগরিক্যাল। হ্যাঁ, এই এইগুলাকে বলি আমরা কি? ক্যাটাগরিক্যাল। এগুলাকে বলি আমরা ক্যাটাগরিক্যাল। এখন ইনপুটটাও আবার ক্যাটাগরিক্যাল হইতে পারে, ইনপুটটা আউটপুটও ক্যাটাগরিক্যাল হইতে পারে। ইনপুট আউটপুটের এখন একটা ভেরিয়েশন আসতে পারে যে ইনপুট নিউমেরিক, আউটপুট ক্যাটাগরিক্যাল। মানে একটা কম্বিনেশন তো সম্ভব, তাই না? আয়োর ইনপুট আউটপুটের একটা কম্বিনেশন সম্ভব না? ক্যাটাগরিক্যাল আউটপুটও ক্যাটাগরিক্যাল, ইনপুট ক্যাটাগরিক্যাল, আউটপুট নিউমেরিক। হ্যাঁ, তারপর হচ্ছে কি ইনপুট নিউমেরিক, আউটপুট ক্যাটাগরিক্যাল, ইনপুট নিউমেরিক, আউটপুটও নিউমেরিক। এরকম একটা কম্বিনেশন তো সম্ভব ইনপুট এবং আউটপুটের, তাই না? ঠিক কিনা? হ্যাঁ, তো এই যে এই সকল ক্ষেত্রে আমাদেরকে আসলে ফিচারগুলো ডিটেক্ট করতে হয়। ডিটেক্ট করার জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা অ্যাপ্রোচ আমরা আসলে মেনটেন করতে পারি। হ্যাঁ, যে আসলে কখন আমরা কোন ধরনের কাজ করব। যদি আমাদের আউটপুট নিউমেরিক হয়, আউটপুট যদি নিউমেরিক হয়, সেক্ষেত্রে আমরা রিগ্রেশন ব্যবহার করতে পারি। আউটপুট যদি ক্যাটাগরিক্যাল হয়, তখন আমরা কি ব্যবহার করতে পারি? ক্লাসিফিকেশন ব্যবহার করতে পারি। বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, আউটপুট যদি আমাদের নিউমেরিক হয়, সেক্ষেত্রে আমরা রিগ্রেশন ব্যবহার করতে পারবো। আউটপুট যদি ক্যাটাগরিক্যাল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাসিফিকেশন ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো এই যে এখন ইনপুট ভেরিয়েবল, আউটপুট ভেরিয়েবলের যে একটা প্যাটার্ন আছে, যে হচ্ছে ধরেন হচ্ছে ইনপুট নিউমেরিক হইতে পারে, ক্যাটাগরিক্যাল হইতে পারে। এখন ইনপুট নিউমেরিকের বিপরীতে আউটপুট নিউমেরিক, ক্যাটাগরিক্যাল, এগুলোর জন্য আসলে বেশ কিছু ধরনের মেথড থাকে আর কি। এখন যদি আমি আপনাদেরকে বলি যে হচ্ছে ইনপুট হচ্ছে ক্যাটাগরিক্যাল, আউটপুট হচ্ছে কি নিউমেরিক্যাল, এমন একটা মেথডের নাম বলেন। তাহলে একটা মেথডের নাম বলেন তো দেখে। এটা আউটপুট স্যার হচ্ছে ইনপুট ক্যাটাগরিক্যাল, আউটপুট নিউমেরিক, এরকম। তাহলে এইরকম ডেটা সেটের ক্ষেত্রে আপনারা কোন মেথডটা ইউজ করবেন? ইনপুট স্যার ক্যাটাগরিক্যাল হতে মেরিট স্ট্যাটাস নেট বেস ক্লাসিফায়ার। হ্যাঁ, ইনপুট কোন টাইপের? ক্যাটাগরিক্যাল। আচ্ছা, তাহলে দেখি ইনপুট
ক্যাটাগরিক্যাল। এখন আউটপুটটা আমরা কোন প্যাটার্নে চাইছি? Numerical, আউটপুটে sir. চাইছি নিউমেরিক্যাল। এইবার দেখি আউটপুট নিউমেরিক্যাল আসলে কোনটা বলতেছে। আমাদেরকে দুইটা মেথডের কথা বলতেছে, একটা বলতেছে অ্যানোভা, আরেকটা কি বলতেছে? ক্যান্ডেলস। ক্যান্ডেলস। এই দুইটা মেথড দিয়ে আমরা কিন্তু আমাদের আউটপুটটা বেটার আউটপুট পাবো। এখন যদি আমরা বলি যে ইনপুট নিউমেরিক্যাল, আউটপুটও নিউমেরিক্যাল, তাহলে আমরা কোন মেথডের কথা পাবো, কোন মেথডটা নিব যেখানে ইনপুটও নিউমেরিক্যাল আউটপুটও নিউমেরিক্যাল? স্যার পার্সনস, তারপর একটু খেয়াল করে দেখি ইনপুটটা কোন দিকে? Pearsons. নিউমেরিক্যাল। এবার খেয়াল করে দেখি আউটপুটটা নিউমেরিক্যাল, তাহলে কোনটা? পার্সনস আর হচ্ছে স্পেয়ারম্যান। এই দুইটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এখন পিয়ারসন্স অ্যান্ড হচ্ছে স্পিয়ারম্যান, এই দুটারও কিন্তু আবার একটা ব্যাপার স্যাপার আছে। কখন আমরা পিয়ারসন্স ব্যবহার করব, কখন আমরা কোনটা স্পিয়ারম্যানস ব্যবহার করব। হ্যাঁ, যখন হচ্ছে আউটপুটগুলো লিনিয়ার নন লিনিয়ার তখন। সো আমি মনে করি এই যে একটা ইয়েটা আপনাদেরকে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, এটা একটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ ওয়ান অফ দ্য, মানে বেশ ভালো লাগছে আমার কাছে রিসোর্সটা। সো আমি আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে। এটা আপনারা দেখবেন, এই জিনিসগুলো দেখে আপনারা কিন্তু মোটামুটি একটা লেভেল আসতে পারবেন বা বুঝতে পারবেন যে হচ্ছে আমাদের আসলে কোন ধরনের ডেটা সেট বা সিলেক্ট করা উচিত, বা ডেটা সেটের পার্সপেক্টিভ আপনারা সিলেক্ট করতে পারবেন যে হচ্ছে আপনারা আসলে কোন মডেলটা ব্যবহার করবেন। ওকে জি স্যার। ওকে, সো দিস ইজ এ গ্রেট রিসোর্স। তো যাই হোক, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবেন। আমি কিন্তু বলে দিচ্ছি এই স্লাইডটা খুব, মানে এই টপিকটা যে কোনো মেশিন লার্নিং সাবজেক্টের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এটা আপনারা থ্রুলি আপনারা এটা একটু পড়াশোনা স্টাডি করবেন, কারণ এখান থেকে আসলে বেশ কিছু অ্যানালিটিক্যাল কোশ্চেন করা সম্ভব। ওকে, তো যাই হোক, আমরা কোথায় আছি? আমরা এখানে, আচ্ছা আমরা মনে হয় অন্য আরেকটা স্লাইড ওপেন করা আছে আমাদের। আমরা মনে হয় সঠিক স্লাইডটা কেটে দিছি, তাই না? স্যার রেফারেন্স গুলো স্যার কি আমাদের সাথে শেয়ার করা যায় স্যার? রেফারেন্স হ্যাঁ, আমি অলরেডি আপনাদের সাথে চ্যাট বক্সে দিয়ে দিছি। ওকে, এখন আসেন একটা মেথডের, এই যে আমরা এর বাইরে আছে বুটস্ট্র্যাপ মেথড, এটা একটু আপনারা দেখে নিন বুটস্ট্র্যাপ মেথডটা কিভাবে কাজ করে। এখন হচ্ছে একটা মডেলের অ্যাকুরেসি এস্টিমেশনের জন্য আমাদের হচ্ছে আসলে কিছু টার্মসগুলো আসলে আমরা বুঝি বা না বুঝি আর কি, বুঝি বা না বুঝি, এই টার্মসগুলো আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে হ্যাঁ একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, আপনারা এক্সাম্পলটা দেখে যে এক্সাম্পলটা আসলে অ্যাকুরেসি কেন ইম্পর্টেন্ট সেটা মেজার করবেন। আপনার মডেলটা আপনি দুই ধরনের ডেটা সেট দিয়ে ট্রেন করাইছেন। কয় ধরনের ডেটা সেট দিয়ে ট্রেন করাইছেন? দুই ধরনের ডেটা সেট দিয়ে ট্রেনিং করাইছেন। প্রথম ডেটা সেট দিয়ে আউটপুট পেলেন 95%, সেকেন্ড ডেটা সেট দিয়ে আউটপুট পেলেন 70%। কথাটা বুঝে গেছে? প্রথম ডেটা সেট দিয়ে আউটপুট পাইছেন 95%, সেকেন্ড ডেটা সেট দিয়ে আপনি আউটপুট পাইছেন 70%। হোয়ার এজ এই জায়গায় আছে আপনার মাত্র 100টা রেকর্ড, এখানে আছে আপনাদের 5000টা রেকর্ড। এখন বলতে হবে অ্যাকুরেসি কত এই মডেলের। আপনাদের কি মনে হয় অ্যাকুরেসি কোনটা হইতে পারে? অ্যাকুরেসি ভালো আসছে স্যার, মানে 500 রেকর্ডের জন্য 70%, যেটা স্যার এটা স্যার ভালো হবে স্যার, কারণ রেকর্ড বেশি স্যার। উই ক্যান্ট সে লাইক দিস, এটা আসলে কন্ট্রোভার্সিয়াল, এটা আসলে কোনো স্ট্যান্ডার্ড হইতে পারে না। সেক্ষেত্রে সবাই দাবি করবে তার, সেক্ষেত্রে সবাই কি করবে, 10টা বা 12টা ডাটা সেট নিয়ে একটা ডাটা সেট বানাবে, এখানে 100% অ্যাকুরেসি অ্যাচিভ করবে, বলবে আমার সিস্টেম 100% কাজ করে। হ্যাঁ, ওইটা একটা ব্যাপার। আবার হচ্ছে যে
আমি আরেকজনের সিস্টেম খারাপ করানোর জন্য কি করব, অনেক বড় একটা ডাটা সেট বানাবো, বানায় তার ভিতর ফেলবো, দেখবো যে সে কোনটা সে মিসম্যাচ করতেছে, সেটাই শুধুমাত্র ওই ডাটা সেটে ফেলবো, ফেলে বলবো যে হচ্ছে তার সিস্টেম তো ফেল করে, তার সিস্টেম তো কোনো কাজের না। তো এইটা আসলে কোনো পার্টিকুলার অ্যাপ্রোচ হইল না। হ্যাঁ, সো এইগুলোর মাধ্যমে আসলে আমরা একটা ডেটা সেটের অ্যাকুরেসি ডিটারমাইন করতে পারি না। হ্যাঁ, একটা ডেটা সেটের অ্যাকুরেসি মেজার করতে গেলে আমাদেরকে আসলে লস ফাংশন বা কনফিডেন্স লেভেল এই জিনিসগুলো সম্পর্কে আসলে আমাদেরকে একটু ইয়ে থাকা লাগবে। তো এই জায়গাগুলোতে আসলে আমরা যাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি ইয়েগুলাতে আর কি। হ্যাঁ, আমাদের যে পারফরমেন্স এস্টিমেশন। হ্যাঁ, এখন ওই যে অ্যাকুরেসির জন্য, তাহলে এই যে অ্যাকুরেসির জন্য যেটা বলছিলাম যে আগের যেই যতগুলো অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসি দিয়ে কিন্তু আমরা উপায় বের করি না যে কতগুলা কাজ করলো কতগুলা কাজ করলো না, তার ভিতর তার মেজারে কিন্তু আমরা আসলে অ্যাকুরেসি বলি না। অ্যাকুরেসি বলার জন্য আসলে আমাদের কিছু আলাদা আছে, টার্মস আছে, যেগুলোর মাধ্যমে আমরা অ্যাকুরেসি বলি। একটা বলি অ্যাকুরেসি অ্যাবসলিউট এরর, একটা হচ্ছে স্কোয়ার্ড এরর। হ্যাঁ, একটা হচ্ছে যে মিন অ্যাবসলিউট এরর, তারপর মিন স্কোয়ার্ড এরর MSE। হ্যাঁ, রিলেটিভ অ্যাবসলিউট এরর, তারপর হচ্ছে রিলেটিভ স্কোয়ার্ড এরর। এই জিনিসগুলো কি দিয়ে কিন্তু আমরা অ্যাকুরেসি বের করে থাকি। ওকে, টার্মসগুলো বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাকুরেসি, একটা হচ্ছে পারফরমেন্স। তাহলে অ্যাকুরেসি বার করার জন্য তো আসলে ঠিক হয়েছে ঠিক হয় নাই এইটার মাধ্যমে তো আমি আসলে অ্যাকুরেসি বলতে পারি না। অ্যাকুরেসির জন্য আসলে আমরা কতটা কাছাকাছি গেছি, সে কতটা কাছাকাছির জন্য আমরা অ্যাবসলিউট এররটা বের করছি, স্কোয়ার্ড এররটা বের করছি। হ্যাঁ, বের করতে পারি। দেন হচ্ছে এই যে মিন অ্যাবসলিউট এরর, তারপর হচ্ছে মিন স্কোয়ার্ড এরর। হ্যাঁ, রিলেটিভ অ্যাবসলিউট এরর, রিলেটিভ স্কোয়ার্ড এরর, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা বের করতে পারি। এগুলোর ফর্মুলাগুলো কিন্তু খুবই সহজ ফর্মুলাগুলা। তো এগুলা ফর্মুলাগুলো আশা করি আপনাদের সাথে ডিসকাস করার প্রয়োজন নাই, নাকি প্রয়োজন আছে? আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখে নেবেন, এই জিনিসগুলো দেখে নিলে আপনারা পারবেন আশা করি। মিন বলতে কি বোঝায়? মিন বলতে এভারেজের সাথে প্রত্যেকটার ডিফারেন্স। মিন স্কোয়ার্ড বলতে স্কোয়ারের সাথে বাদবাকিগুলোর ডিফারেন্স। আজকে আমি কন্টিনিউ করব, যদি কারো বিশেষ সমস্যা থাকে আপনারা লিভ করতে পারেন, অ্যাজ লং এজ আমি কন্টিনিউ করি। ওকে, ঠিক আছে। তো রিলেটিভ অ্যাবসলিউট এরর সেটা তো আপনারা দেখছেন, রিলেটিভ স্কোয়ার্ড এরর সেটাও তো আপনারা দেখছেন, তাই না? তো গেল, এটা গেল আমাদের অ্যাকুরেসি পোর্শন। এখন পারফরমেন্সের ক্ষেত্রে যখন আসবো, তখন পারফরমেন্স মেজার করার জন্য যেহেতু আমরা ক্লাসে ভাগ করেছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে কনফিউশন ম্যাট্রিক্সটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো কনফিউশন ম্যাট্রিক্সটা কিভাবে ড্র করা হয়, কনফিউশন ম্যাট্রিক্সটা সেটা একটু যদি আমরা ভালোভাবে খেয়াল করি। হ্যাঁ, কনফিউশন ম্যাট্রিক্সটা কি? কনফিউশন ম্যাট্রিক্সটা হচ্ছে যে ধরলাম হচ্ছে আমাদের সেভারাল টাইপস অফ ডেটা আছে, মানে আমরা বাইনারি ক্লাসিফিকেশন করব আর কি। বাইনারি ক্লাসিফিকেশন যদি এই যে এই ডেটাটার উপর চিন্তা করি যে গুড অথবা ওর্স্ট এইভাবে যদি ক্লাসিফাই করতে চাই, এই ক্লাসিফিকেশনের ভিতর 98টা পাইলাম গুড আর 2টা পাইলাম ওর্স। তাহলে কি আমাদের কনসেপ্টটা কি? আমরা ক্লাসিফাই করছি কিসের উপর? কয়টা ক্লাসে? গুড আর কি ওর্স, গুড ওর্স। এইখানে আসলে কি বোঝায়? আমরা এখানে দেখতে পাইলাম আমরা গুড হিসেবে কয়জনকে আইডেন্টিফাই করছি? 98 স্যার। 98। হ্যাঁ, তাহলে গুড হিসাবে আমরা আইডেন্টিফাই করছি 98। তার মানে কি? তার মানে হচ্ছে যে আসলেই গুড তাকেই গুড হিসেবে আইডেন্টিফাই করছি, অথবা যে আসলে ওর্স তাকে গুড হিসেবে আইডেন্টিফাই করছি। এর বাইরে কিছু? হ্যাঁ, এর বাইরে কিছু? এর বাইরে কিন্তু কিছু হওয়া সম্ভব না। আচ্ছা, ওকে, তাহলে এই জায়গাটাতে যদি বলি, হ্যাঁ এই জায়গাটাতে যদি বলি
যে গুড তাকে গুড হিসেবে আইডেন্টিফাই করলাম, ধরলাম হচ্ছে 94 জন গুড গুড হিসেবে আইডেন্টিফাই করলাম, হ্যাঁ। আর 4 জনকে গুড হিসেবে আইডেন্টিফাই করলাম, কিন্তু সে আসলে কি ছিল? সে আসলে ছিল হচ্ছে ওটস। আচ্ছা, আমরা টেবিলটা একটু দেখে নিই। ট্রু পজিটিভ, false negative, the number of instances that were positive and classified as আচ্ছা ঠিক আছে। তো আমি 2-3 মিনিট একটা ব্রেক নিচ্ছি, 2-3 মিনিটের ব্রেক নিয়ে আমরা হয়তো 10-15 মিনিটের কয়েকটা ম্যাথমেটিক্স করব কনফিউশন ম্যাট্রিক্সের উপর, এরপর আমাদের ক্লাসটা আজকে র্যাপ আপ করব। ওকে, আমি 2-3 মিনিট একটু ব্রেক নিচ্ছি। কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে যে আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন? এভরিওয়ান হিয়ার? জি স্যার, শুনতে পাচ্ছি। Recording in progress. তো এই যে সিনারিওটা ছিল যে হচ্ছে 98 জন গুড ক্লাসে, আর হচ্ছে কি বলা যায় 2% হচ্ছে ইয়ে ক্লাসে, কোথায় কোর্স ক্লাসে পড়ছে। তো ধরে নিচ্ছি আমরা আসলে ইন রিয়েল লাইফে মানে এই যে ডিটেক্ট হয়েছে, এগুলোর ভিতর তো আসলে কিছু জিনিস কারেক্টলি ডিটেক্ট হয়েছে, কিছু জিনিস ইনকারেক্টলি ডিটেক্ট হয়েছে। ইনকারেক্টলি ডিটেকশনটা কি? ইনকারেক্টলি হচ্ছে মানে কারেক্টলি ডিটেকশনগুলো কি কি? এটা হচ্ছে গুডকে আপনি গুড বলছেন, এটা একটা কারেক্ট ডিটেকশন। আবার হচ্ছে ওটসকে ওটস বলছেন, এই দুইটা হচ্ছে কারেক্ট ডিটেকশন। রং কোনটা? রং হচ্ছে আপনি গুডকে বলছেন ওটস, আবার কি ওটসকে বলছেন গুড। আচ্ছা, এই যে গুডকে ওটস বলছেন, এই এররটাকে গুডের পার্সপেক্টিভ থেকে বলা হয় ট্রু নেগেটিভ স্যার। কি? ট্রু নেগেটিভ স্যার। মানে গুডকে ওটস বলছেন, তার মানে কি আসলে সে গুড, কিন্তু আপনি বলছেন গুড না। হ্যাঁ, গুড না, আসলে গুড, কিন্তু আপনি কি বলছেন? গুড না স্যার। গুড না। তাহলে এটা কি আসতেছে? ফলস নেগেটিভ। আবার ভাইস ভার্সা, ওটসের ক্ষেত্রেও কিন্তু এটা একই জিনিস পসিবল। হ্যাঁ, ট্রু পজিটিভ ফলস নেগেটিভ এই জিনিসগুলো কিন্তু পসিবল। আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্সে আসলে যেটা হয়, কনফিউশন ম্যাট্রিক্সে আসলে এই যে ক্লাসগুলা ক্যাটাগরাইজ থাকে, ক্লাসগুলা কোন ক্যাটাগরাইজ থাকে? হ্যাঁ, এই যে এরকম C1, আমি যদি আরেকটু দেই C1 C2 C3, এইখানে লিখি এরকম আমরা C1 C2 C3 নিউমেরিক ভাবে কিছু ভ্যালু দিয়ে এখানে আমরা পূরণ করতেছি, আমাদের যেন জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়। হ্যাঁ, ওকে ফাইন। এখন C1 রোটা আসলে কি মিন করে? C1 রোটা মিন করে ইনপুট ডেটা সেটে ধরলাম হচ্ছে C1 স্ট্যান্ড ফর পজিটিভ, C2 ফর নেগেটিভ অ্যান্ড C3 ফর নিউট্রাল। C1 স্ট্যান্ডস ফর যে হচ্ছে ইনপুট ডেটা সেটে আমার পজিটিভ টাইপের মোট কতগুলা ডেটা ছিল? বলেন তো পজিটিভ টাইপের মোট কতগুলা ডেটা ছিল? বলেন।
পজিটিভ টাইপে আমাদের মোট কতগুলো ডেটা ছিল ইনপুট ডেটা সেটে? এই ম্যাট্রিক্সটা দেখে কি আমরা বলতে পারবো যে ইনপুট ডেটা সেটে ঠিক পজিটিভ সেন্টিমেন্টের আমাদের মোট কতগুলো ডেটা ছিল? 45টা স্যার। আমরা কিন্তু বলতে পারি, হ্যাঁ এক্স্যাক্টলি 45টা। C1 রোতে যেই ডেটাগুলো আছে এগুলা হচ্ছে পজিটিভ সেন্টিমেন্টের। তাহলে কয়টা হচ্ছে 10 প্লাস 15 প্লাস 20 সমান 45। এইগুলা আবার কিভাবে কি হয়েছে এইটা একটু মেজার করি। এখানে C1 এই সেলটা কত? এই সেলটার নাম কি? এই সেলটার নাম হচ্ছে C1 এই সেলটার নাম কি? C2 C1 না C1 C2। C1 আগে রো বলবো এরপর কলাম বলবো। এই সেলটার নাম হচ্ছে C1 C3। হ্যাঁ, তো এইটার মানে কি? এটার মানে হচ্ছে সে পজিটিভ সেন্টিমেন্টের এবং তাকে ডিটেক্টও করছে পজিটিভ সেন্টিমেন্টে, এবং তাকে ডিটেক্টও করছে কি সেন্টিমেন্টে? পজিটিভ সেন্টিমেন্টে। ওকে, স্যার বাকিগুলা স্যার C2 এরপর এই যে C1 C2 এবং হচ্ছে C1 C3 এই জিনিসগুলো আসলে কি? হ্যাঁ, সত্যিকারে এদেরকে সে হচ্ছে বলছে এই ডেটাগুলাকে C1 এর পার্সপেক্টিভে বলছে তোমরা কেউ C1 এর না, তোমরা কেউ C1 এর না, এটা বলছে, হুইচ ইজ ফলস নেগেটিভ। তাদেরকে বলছে কি তোমরা কেউ C1 এর না, যেটা কিনা নেগেটিভ, মানে C1 এর পার্সপেক্টিভে বলছে না তোমরা কেউ C1 এর না, C1 এর পার্সপেক্টিভে তাদেরকে কি বলছে? নেগেটিভ। বাট যেটা কিনা আসলে কি ছিল? যেটা আসলে ভুল ছিল, হুইচ ইজ কল্ড ফলস নেগেটিভ। হ্যাঁ, হুইচ ইজ কল্ড ফলস নেগেটিভ। ওকে ফাইন। এখন হ্যাঁ স্যার তার মানে স্যার এখানে স্যার C1 টাকে আমি হচ্ছে স্যার পজিটিভ হিসেবে রাখতেছি স্যার, আর বাকি যেগুলো আছে সেগুলো C1 এর পার্সপেক্টিভে আপনি যদি C1 হন আপনার পার্সপেক্টিভে বাদ বাকিগুলা কি ফলস নেগেটিভ। C1 হওয়া সত্ত্বেও বলতেছে তারা C1 এর না। আচ্ছা আচ্ছা আচ্ছা, C1 হওয়া সত্ত্বেও বলতেছে C1 এর না। হ্যাঁ, সো এইগুলা হচ্ছে ফলস নেগেটিভ। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন C1 এর পার্সপেক্টিভে, হ্যাঁ এটা তো গেল C1 এর পার্সপেক্টিভে। C2 তে আসেন, C2 তে আইসা C2 এর একটা জিনিস C1 কে বলতেছে কি, মানে সেই ব্যক্তিটা আসলে এই যে 12 C2 C1, হ্যাঁ এই যে 12 এই ভ্যালুটা C2 এর পার্সপেক্টিভে কি হবে? ফলস নেগেটিভ। C2 এর পার্সপেক্টিভে কি? ফলস নেগেটিভ স্যার। ফলস নেগেটিভ। কিন্তু C1 এর পার্সপেক্টিভে স্যার ট্রু পজিটিভ স্যার। ফলস পজিটিভ। ফলস পজিটিভ স্যার। C1 এর পার্সপেক্টিভে একই ভ্যালু, খেয়াল করে দেন একই ভ্যালু, C1 এর পার্সপেক্টিভে ফলস পজিটিভ আর C2 এর পার্সপেক্টিভে ফলস নেগেটিভ। ক্লিয়ার কনসেপ্টটা? স্যার আরেকবার একটু রিপিট করবেন স্যার, একটু স্যার এলোমেলো হয়ে গেছে স্যার। একই ভ্যালু কার পার্সপেক্টিভে চিন্তা করতেছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট। C1 এর পার্সপেক্টিভে যদি এই ভ্যালুটা চিন্তা করি তাহলে C1 এর পার্সপেক্টিভে এই ভ্যালুটা কি, মানে এই ভ্যালুটা আসলে কি? নেগেটিভ ভ্যালু স্যার। এই ভ্যালুটা আসলে যে 12, এই 12 আসলে কি বোঝায়? 12 দিয়ে আসলে কি বোঝায়? 12 দিয়ে বোঝায় C1 ক্লাসের বা নেগেটিভ সেন্টিমেন্টের এরকম 12টা ডেটা সেট আছে যাদেরকে সে পজিটিভ সেন্টিমেন্ট হিসেবে ডিটেক্ট করছে। এটাই বোঝায় না? জি। নেগেটিভ সেন্টিমেন্টের এরকম 12টা ডেটা সেট আছে যাদেরকে সে কি হিসাবে ডিটেক্ট করছে? পজিটিভ হিসেবে ডিটেক্ট করছে। হ্যাঁ, সো C1 এর পার্সপেক্টিভে এটা কি? ফলস পজিটিভ। C1 এর পার্সপেক্টিভে এটা কি? খেয়াল করে দেখেন, ফলস পজিটিভ। কার পার্সপেক্টিভে? C1 এর পার্সপেক্টিভে। বাট C2 এর পার্সপেক্টিভে এটা কি? ফলস নেগেটিভ। C2 এর পার্সপেক্টিভে। এই জন্যই ইম্পর্টেন্ট, অ্যাকুরেসি যখন বের করতে যাব তখন সিস্টেমের অ্যাকুরেসি একবার আসবে না, আসবে কি ওয়াইজ অ্যাকুরেসি? ক্লাস ওয়াইজ অ্যাকুরেসি আসবে। কার ওয়াইজ অ্যাকুরেসি?
ক্লাস ওয়াইজ অ্যাকুরেসি মানে আমরা বের করব পজিটিভের অ্যাকুরেসি কত, নেগেটিভের অ্যাকুরেসি কত, নিউট্রালের অ্যাকুরেসি কত। আমি কি বুঝাইতে পারছি? একবারে বলতে পারবেন না যে হচ্ছে সিস্টেমের অ্যাকুরেসি কত, আগে আপনাকে বলতে হবে ক্লাস ওয়াইজ অ্যাকুরেসি। কি ওয়াইজ অ্যাকুরেসি বের করতে হবে আমাদেরকে? ক্লাস ওয়াইজ অ্যাকুরেসি আগে বের করতে হবে। সো এই জায়গাটাতে এই যে গিভেন যে ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সে আমরা যদি বলি যে শুধুমাত্র পজিটিভ ক্লাসের জন্য আপনি অ্যাকুরেসি বের করেন, তাহলে শুধুমাত্র যদি পজিটিভ ক্লাসের জন্য বলি, তাহলে বলেন তো কোন সেলটা আসলে কি প্রকাশ করতেছে? C1, C2, C3। হ্যাঁ, শুধু এখন কোন ক্লাস নিয়ে চিন্তা করতেছি আমরা? C1 স্যার। হ্যাঁ, C1 ক্লাস নিয়ে চিন্তা করতেছি, হুইচ ইজ পজিটিভ ক্লাস নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, একটু বলেন এই সেলটা আমাদের কনসার্নে কি? C1। তাহলে এই সেলটা আসলে কি কি প্রকাশ করে? পজিটিভ সেন্টিমেন্ট স্যার। হুইচ ওয়ান? এই যে এখানে খেয়াল করে দেখেন, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। এই সেলটা কি প্রকাশ করে? ট্রু পজিটিভ স্যার। ট্রু পজিটিভ। এই সেলটা কি প্রকাশ করে? স্যার বাকিগুলো ফলস নেগেটিভ স্যার। সবসময় না, একটু দেখি। ফলস নেগেটিভ, এটা হচ্ছে ফলস নেগেটিভ। হ্যাঁ, এইটা কি প্রকাশ করে এই সেলটা? স্যার C1 এর ক্ষেত্রে চিন্তা করতেছি। হ্যাঁ, C1 এর ক্ষেত্রে চিন্তা করতেছি। এই যেখানে 12 আছে, এই 12টা আসলে কি বোঝায়? স্যার ফলস পজিটিভ স্যার। ফলস পজিটিভ। কেন? C2 এর 12 জনকে সে ডিটেক্ট করছে C1 হিসেবে, which is false positive। এই সেলটা কি বোঝায়? C2 এটা কি বোঝায়? ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ। এখন কথা হইল এইটা আসলে কি বোঝায়? এই যে এই সেলটা কি বোঝায়? এই সেলটা আসলে C1 এরও না, হ্যাঁ, বাট সে আসলে কি C2 এর, বাট ডিটেক্ট করছে কার হিসাবে? ফলস পজিটিভ স্যার। না, C1 এর পার্সপেক্টিভে আমাদের কথা হচ্ছে সে কি C1 এর নাকি C1 এর না। এই যে সেলটা, এটা আসলে এখানে আসলে ঘটনাটা কি করছে? এখানে ঘটনাটা ঘটছে ডেটাটা C2 এর ডিটেক্ট করছে কি হিসাবে? C3 স্যার। C3 হিসাবে। বাট সো C1 এর পার্সপেক্টিভে যেহেতু আমরা চিন্তা করতেছি, তাহলে এটা কি ট্রু বৃষ্টিতে ভিজে যাচ্ছে নেগেটিভ। মানে কি পাগল না ছাগল বুঝলাম না। C1 এর পার্সপেক্টিভে এটা কি ট্রু নেগেটিভ। রাইট অর রং? নেগেটিভটা স্যার কেন আসলো স্যার? এটা আরেকবার একটু বুঝুন। ফাইন। এই যে এখানে যে 19টা ডাটা আছে, খেয়াল করেন এই 19টা ডাটা, হ্যাঁ, এই 19টা ডাটাকে সে কি হিসাবে ডিটেক্ট করছে? কিছু না কিছু হিসাবে ডিটেক্ট করছে। এরা কি C1 এর কেউ? এই 19টা ডাটাকে সে কি হিসাবে ডিটেক্ট করছে? C3 তে স্যার। C3 তে। তো C1 এর পার্সপেক্টিভে যদি চিন্তা করি, C1 এর পার্সপেক্টিভে এটা কি এই ডাটাগুলা কোন ক্লাসের ভিতর পড়বে? ট্রু পজিটিভ? ইয়েস অর নো? না স্যার। ফলস নেগেটিভ? সেটা তো না স্যার। ফলস পজিটিভ? ট্রু নেগেটিভ? So I guess we got our answer. This is true negative, unless our ওকে। এখন যখন ক্লাস ওয়াইজ আমরা ডিটারমাইন করব, হ্যাঁ, যখন ক্লাস ওয়াইজ ডিটারমাইন করব, তখন আসলে অন্যান্য ক্লাসের ইয়েগুলা ভ্যালুগুলো আসলে আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে না। যখন আমরা C1 ক্লাসের ব্যাপারে ডিটারমাইন করব, তখন আমাদের আসলে কনফিউশন ম্যাট্রিক্সের কোন ভ্যালুগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে? হ্যাঁ, এই ভ্যালুগুলো নিয়ে শুধু আমাদের কাজ করতে হবে। এই ভ্যালুটা, এই ভ্যালুটা, এই ভ্যালু, এই বাদ বাকি ভ্যালু নিয়েগুলো নিয়ে কিন্তু আমাদের কনসার্ন থাকবে না। বুঝাইতে পারছি? কনসেপ্টটা তো বোঝা গেছে, তাই না? কারণ হচ্ছে যে বাদ বাকি যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর উপর কিন্তু C1 এর কোনো ইনফ্লুয়েন্স নাই। সুতরাং C1 এক ক্লাসের
পারফরমেন্স বের করার জন্য শুধুমাত্র আমরা এই যে 5টা ভ্যালু, এই 5টা ভ্যালু নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার? তো তেমনিভাবে C2 এর জন্য আমরা কোন ভ্যালুগুলো নিয়ে কাজ করব? C2 এর জন্য C2 রো এবং C2 কলাম, অর্থাৎ C2 এর জন্য হচ্ছে এই রো এবং এই কলামের ভ্যালুগুলো নিয়ে কাজ করব। বাদ বাকি ভ্যালুগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। C3 এর জন্য কি হবে? এই রো, এই কলাম এবং হচ্ছে এই রো নিয়ে কাজ করব। এভাবেই আমরা এখানকার কনফিউশন ম্যাট্রিক্সটা বের করতে পারবো। ওকে, তো এখন যদি আমরা এটার অ্যাকুরেসিটা প্রেডিকশন করতে বলি, এই মডেলের অ্যাকুরেসিটা যদি প্রেডিকশন করতে বলি, তাহলে আপনারা একটু বলেন যে হচ্ছে এই মডেলের অ্যাকুরেসি কত ইন টার্মস অফ আমাদের কিছু টার্মস আছে, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ। ওকে, ইন টার্মস অফ কি কি আমাদের টার্মসগুলো? ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। আনসারগুলো কত আমাকে বলতে হবে। তার আগে স্যার একটা জিনিস একটু বলি স্যার। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে স্যার, মানে আমার কাছে স্যার যেটা একটু খুব কনফিউশন লাগতেছে স্যার, সেটা হচ্ছে যে স্যার ট্রু পজিটিভ, ট্রু ধরতেছি কোন পার্সপেক্টিভে আর পজিটিভ ধরতেছি কোন পার্সপেক্টিভে স্যার, ইভেন ফলস ধরতেছি কোন পার্সপেক্টিভে, নেগেটিভ ধরতেছি কোন পার্সপেক্টিভে স্যার। এই জিনিসটা একটু স্যার যে ক্লাসটাকে ধরবেন সেই ক্লাসের পার্সপেক্টিভে। গো এহেড, আমরা ধরার চেষ্টা করতেছি। গো এহেড, যেই ক্লাসটাকে ধরবেন সেই ক্লাসের পার্সপেক্টিভে হ্যাঁ চিন্তা হবে। সেই ক্লাসে যদি স্যার মানে ওই ক্লাসের রো আর কলামটাকে আমি চিন্তা করলাম স্যার। ওকে, ডোন্ট নিড টু বি অ্যাবস্ট্রাক্ট হতে বলার কোনো দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমরা চিন্তা করি এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, রাইট? হ্যাঁ, এইবার আমরা যদি সেলগুলা যদি বলি C1 সেল, এটা আসলে কি বোঝায়? C1 ফার্স্টে রো বলবো, তারপর হচ্ছে কলাম। C1 সেল, এই সেলটা কোনটা? এটা আসলে কি বোঝায়? ট্রু পজিটিভ। ওকে, খাস বাংলা ভাষায় ভালো স্যার। খাস বাংলা ভাষায় হচ্ছে 6,954 জন এমন ব্যক্তি আছে যাদেরকে ভালো হিসেবে ডিটেক্ট করা হয়েছে এবং এদের সবাই আসলে ভালো। ওকে, আচ্ছা, এই যে C1 C2 এইটা বলতে কি বোঝায়? 46 জনকে আমি গুড হিসেবে ডিটেক্ট করলাম, আসলে তারা গুড না, তারা ভুল। 46 জন ভালোকে আমরা খারাপ হিসেবে ডিটেক্ট করেছি। হ্যাঁ। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? 46 জন ভালোকে আমরা খারাপ হিসাবে ডিটেক্ট করেছি। তাহলে এটা কি? নেগেটিভ, ট্রু নেগেটিভ, ট্রু নেগেটিভ, or false positive or false negative? দেখেন খেয়াল করে, গুড হিসেবে ডিটেক্ট করতে পারিনি তার মানে তো নেগেটিভ। গুড হিসেবে ডিটেক্ট করতে, ওয়েট আগে বুঝতে হবে এই যে কোর্স C1 এর পার্সপেক্টিভে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা আগে ডিটারমাইন করতে হবে। C1 কলাম ছাড়া বাদ বাকি কলামে যাই আছে তাই C1 এর পার্সপেক্টিভে কি? নেগেটিভ। তাহলে আমরা পরের পোর্শনটা পেয়ে গেলাম নেগেটিভ। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে কি আমরা ট্রু নেগেটিভ বলবো নাকি ফলস নেগেটিভ বলবো? ট্রু নেগেটিভ বলবো নাকি ফলস নেগেটিভ বলবো, এটা হচ্ছে মেজারেবল বিষয়। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন স্যার ক্লিয়ার হচ্ছে। C1 রোতে C1 বাদ দিয়ে বাদ বাকি যাই সিলেক্ট করব সেটাই কি আসলে নেগেটিভ, মানে ভুল ডিলেট করছি C1 এর। হ্যাঁ, C1 এর, বাট আদৌ বলতেছি C1 এর না। ওকে,
সো দিস ইজ নেগেটিভ। এখন কথাটা হচ্ছে এটা কি ট্রু নেগেটিভ নাকি ফলস নেগেটিভ? আসলে বলেন তো, এটা কি সত্যিকার অর্থেই নেগেটিভ নাকি মিথ্যা মিথ্যি নেগেটিভ? ডিরেকশনটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? গুডকে আমি ওর্স বলছি ভুল স্যার। স্যার। ভুল মানে হচ্ছে ফলস। ভুল মানে হচ্ছে ফলস। ফলস। সো দিস ইজ ফলস নেগেটিভ। বুঝাইতে পারছি? সো দিস ইজ ফলস নেগেটিভ। ক্লিয়ার? ওকে ফাইন। এইবার C1 এর পার্সপেক্টিভে এই যে এই সেলটা, এই সেলের নাম কি? C2 C1। এটার খাস বাংলা কি হবে? স্যার 412 জনকে আমরা গুড প্রেডিক্ট করতেছি, কিন্তু আসলে তারা হচ্ছে স্যার ওর্স। হ্যাঁ, তার মানে 412 জন খারাপকে ভালো হিসাবে প্রেডিক্ট করতেছি। হ্যাঁ, তাহলে C1 এর পার্সপেক্টিভে এটা কি হিসাবে ডিরেক্ট প্রেডিক্ট করছি? গুডের পার্সপেক্টিভে আউটপুটটা কি পজিটিভ অর নেগেটিভ? পজিটিভ। গুডের পার্সপেক্টিভে পজিটিভ। আমরা কিন্তু গুড নিয়ে কথা বলতেছি, আমরা বলছি হ্যাঁ এরা গুড, 412 জন গুড। বাট এই যে 412 জন গুডকে পজিটিভ হিসাবে ডিরেক্ট করছি, তারা কি ট্রু অর ফলস? রিলেশনটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক থাকলে বলবো ট্রু, ঠিক না থাকলে বলবো ফলস। তাহলে কি আসলো? ফলস আসলো। এটা হচ্ছে তাহলে ফলস পজিটিভ। আর এই যে 2634 জন বাদ বাকি যারা আছে অন্যান্য সেল, হ্যাঁ, যাদেরকে আমরা ডিটেক্ট করতে পারিনি, এই সেলগুলা বাদ দিয়া বাদ বাকি যে সেলগুলা আছে, হ্যাঁ, এই যে সেলটা বাদ দিয়ে গুডের পার্সপেক্টিভে এইগুলা বাদ দিয়ে বাদ বাকি যত সেল আছে, ওই সেলগুলাতে যেই ভ্যালুগুলো আছে ওইগুলা কি? সব নেগেটিভ স্যার। সরি, আমি এটা না, এটা কি ট্রু নেগেটিভ নাকি ফলস নেগেটিভ? ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ। ক্লিয়ার? এই যে বলছি এরা C1 এর না, আসলেই তারা C1 এর না। সো দিস ইজ ট্রু নেগেটিভ। ক্লিয়ার? মনে থাকবে? ওকে ফাইন। এখন অ্যাকুরেসি বের করার জন্য যে টার্মসগুলো, সেই টার্মসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ট্রু পজিটিভ রেট, একটা হচ্ছে ফলস পজিটিভ রেট, ফলস নেগেটিভ রেট, আর একটা হচ্ছে ট্রু নেগেটিভ রেট। হ্যাঁ, খেয়াল করে দেখবেন যে হচ্ছে ট্রু পজিটিভ রেটের ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। এই জায়গায় বলেন তো, হ্যাঁ, এই জায়গায় বলেন তো যে হচ্ছে আমাদের ট্রু পজিটিভ রেট কত? আচ্ছা, আমরা মনে হয় এই এক্সাম্পলটাকে নিয়ে ওই জায়গায় চলে যেতে পারি, তাহলে আমাদের আসলে বেশ সুবিধাই হবে। ওকে, আমরা এটাকে আরো মিনিমাইজ করে দেওয়ার ট্রাই করি, যতটুকু ছোট সম্ভব করা যায়। ওকে, তাহলে এইবার একটু আপনারা ব্যাপক সমস্যা। এইবার একটু আপনারা আমাকে সাহায্য করার ট্রাই করেন, বলেন যে হচ্ছে এই জায়গাটাতে ট্রু পজিটিভ রেট TPR কত হবে? আমাদের রেকর্ডিং তো অন আছে নাকি রেকর্ডিং অফ? স্যার অন আছে। ওকে ফাইন, তাহলে এই জায়গায় বলেন আমাদের ট্রু পজিটিভ রেটটা কত C1 ক্লাসের পার্সপেক্টিভে? মানে গুড ক্লাসের স্যার পার্সপেক্টিভে স্যার। হ্যাঁ, গুড 1 ক্লাসের পার্সপেক্টিভে আমাদেরকে একটু বলেন যে এটা পজিটিভ রেট কত? স্যার 6954 ট্রু পজিটিভ। 954 ডিভাইড বাই ট্রু পজিটিভ। 6954 প্লাস
6954 প্লাস 46 46। সোজা কথা ট্রু পজিটিভ মানে হইছে ওই ক্লাসের কতগুলো ডিলিট করতে পারলাম ডিভাইডেড বাই ওই ক্লাসে যা আছে সবগুলোর সামেশন। এই ক্লাসে কতগুলো আছে? 7000 আছে। একটু ভাগ করে দেখেন যেটা হবে আনসার সেটাই, 6954 ডিভাইড বাই 7000, এটাই হচ্ছে তার ট্রু পজিটিভ নেট। কোন ক্লাসের? C1 ক্লাসের। C1 ক্লাস TPR C1 সমান হচ্ছে 6954 ডিভাইড বাই কত? 7000। বুঝাইতে পারছি? জি স্যার। ওকে ফাইন। তাহলে আমাকে বলেন তো TPR C2 এটার ভ্যালু কত হবে? ট্রু পজিটিভ কত C2 এর পার্সপেক্টিভে? স্যার 2588 2588 ডিভাইডেড বাই C2 ক্লাসে মোট কতগুলা ছিল? 3000। এটা হচ্ছে তার ট্রু পজিটিভ রেট। এই যে ট্রু পজিটিভ রেট এটার কয়েকটা নাম আছে। একটা নাম হচ্ছে রিকল, একটা হচ্ছে সেন্সিটিভিটি, একটা হচ্ছে কি হিট রেট। হিট রেট। হ্যাঁ, রিকল, সেন্সিটিভিটি, হিট রেট। ওকে প্রিসিশন রিকল স্যার, প্রিসিশন ব্যাপারটা স্যার ওকে আমরা এইটুকু শিখলাম, ফার্দার এহেড আগাইতে থাকি। এখন হচ্ছে ফলস পজিটিভ রেট FPR। FPR C1 সমান কত বলেন তো? স্যার 46। আসতে ব্যাপারটাও ঠিক তাই। ফলস পজিটিভ রেট মানে কি? ফলস পজিটিভ অফ C1 ডিভাইডেড বাই হ্যাঁ ফলস পজিটিভ C1 প্লাস হচ্ছে ফলস পজিটিভ C1 প্লাস কি? স্যার হচ্ছে ট্রু নেগেটিভ পাইবে। ট্রু নেগেটিভ কার? C1 এর সাপেক্ষে স্যার যেটা আছে হ্যাঁ, C1 এর পার্সপেক্টিভে যতগুলা ট্রু নেগেটিভ ছিল। তাহলে ফলস পজিটিভ রেটটা কি দাঁড়াইলো? এখন যদি আমরা বলি C1 ক্লাসের ফলস পজিটিভ রেট কোনগুলা বলেন তো? C1 ক্লাসের ফলস পজিটিভ কোনগুলা? C1 পার্সপেক্টিভে ফলস পজিটিভ কোনটা? গুড ক্লাসের নিউমেরিক ভ্যালুটা বলেন। ফলস পজিটিভ 46 না স্যার? রং, ফলস পজিটিভ হচ্ছে 412। এটা তো ট্রু নেগেটিভ, যে আসলে তারা এটা তো হচ্ছে ফলস নেগেটিভ, তাই না? নেগেটিভ বলছে, এটা তো ফলস নেগেটিভ। যে গুড ক্লাসের কিন্তু বলছে হচ্ছে ওর্স ক্লাসের, এটা তো ফলস নেগেটিভ। তাহলে আমার ফলস পজিটিভ কোনটা? ফলস পজিটিভ হচ্ছে এইটা। হ্যাঁ, এই ওর্সগুলা ফলস কিন্তু বলছে হচ্ছে গুড ক্লাসের, এটা হচ্ছে ফলস পজিটিভ। জি স্যার, গুড ক্লাসের জন্য। গুড ক্লাসের জন্য C1 তাহলে হচ্ছে কত দাঁড়াইতেছে? এটা 412 স্যার। 412 ডিভাইডেড বাই 412 প্লাস কোন ভ্যালুগুলা? ট্রু নেগেটিভ কোনগুলা? আগেই বলছি C1 ক্লাসের জন্য যখন মেজার করতেছেন এই রো এই কলাম এবং এই রো বাদ বাকি যেই ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর সামেশন। একটা জিনিস মাথায় রাখেন, এই টোটাল এটা কিন্তু বাদ দিতে হবে। হ্যাঁ, এই যে এর বাইরে যেগুলো থাকবে আর কি সেগুলোই হচ্ছে তার ট্রু নেগেটিভ। তাহলে ট্রু নেগেটিভ কতগুলো আসতেছে এখানে? 2588। ক্লিয়ার? এটাকে বলা হয় হচ্ছে ফলস অ্যালার্ম রেট। মানে কি? মানে হচ্ছে যে আসলে পাওয়ার কথা না, পাবেও না, কিন্তু ভুল করে বলছে পায়ে গেছে, এগুলো হচ্ছে ফলস অ্যালার্ম রেট। ওকে, ঠিক আছে। এরপরের যেই ভ্যালুটা, যেই ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের আরো কয়েকটা মেট্রিক আছে। এর বাইরে আমাদের আরো কয়েকটা মেট্রিক আছে, যে মেট্রিকগুলা
এইবার আসতেছে হচ্ছে ফলস, হ্যাঁ, ফলস নেগেটিভ রেট। কত? ফলস নেগেটিভ রেট। এখন C1 ক্লাসের পার্সপেক্টিভে বলেন তো ফলস নেগেটিভ রেট কত? তাহলে আমরা যদি বলি FNR C1 মানে কি? C1 ক্লাসের ফলস নেগেটিভ, C1 ক্লাসের ফলস নেগেটিভ কত? নেগেটিভ বলছে কিন্তু আসলে সেটা ফলস। মানে যখন আমরা বলবো ট্রু পজিটিভ বা ট্রু নেগেটিভ, হ্যাঁ, বা ফলস নেগেটিভ, আগে পরেরটা পড়বেন যে নেগেটিভ বলছে কিন্তু আসলে কি ছিল? ট্রু। এটা মানে কি? পজিটিভ বলছে আসলে কি ছিল? সত্য। মানে ঘটনাটা কি? ঠিক হয়েছে। হ্যাঁ, তো আমরা যখন বলছি যে কি, আমরা বলছি ফলস, কি বলছি? নেগেটিভ। FN ফলস নেগেটিভ, তার মানে কি? নেগেটিভ বলছে গুড ক্লাসের না, কথাটা মিথ্যা। বলছে গুড ক্লাসের না, কথাটা মিথ্যা। সেটা কত? 46। এইভাবে চিন্তা করবেন। FN C1 ডিভাইড বাই কি? ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, অর্থাৎ টোটালটা দিয়ে ভাগ দিচ্ছে, তাই না? টোটাল এটা দিয়ে ভাগ। তাহলে জিনিসটা আসলে কত দাঁড়াইতেছে? ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ মানে হচ্ছে ওই ক্লাসের যতগুলা ভ্যালু আছে ততগুলা ভ্যালু দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে কত দাঁড়াচ্ছে? 46 বাই কত? 7000। ফাইন। যখন আমরা বলি TNR ট্রু নেগেটিভ রেট, সেটা কত? সেটা হচ্ছে ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই টোটাল নেগেটিভ। ফাইন, তাহলে TNR C1 সমান এখানে C1, এখানে C1 আসলো। আচ্ছা বলেন তো টোটাল নেগেটিভ অফ C1 কোনটা? এই যে নিউমেরিক ভ্যালুর ভিতর যে C1 এর টোটাল নেগেটিভ কোনটা? ট্রু নেগেটিভ কোনগুলা? ট্রু নেগেটিভ হচ্ছে ওই কলাম এবং ওই রো বাদ দেওয়া, বাদ বাকি যা থাকবে সবই হচ্ছে ট্রু নেগেটিভ। সো এখানে হচ্ছে তাহলে ট্রু নেগেটিভ কত? 2588। তাহলে 2588 প্লাস ফলস পজিটিভ। ফলস পজিটিভ মানে কি? আসলে ছিল, মানে পজিটিভ হিসাবে ডিটেক্টেড হয়েছে কিন্তু সেটা মিথ্যা। ভ্যালুটা কোনটা? 412। সো এইটা বাদ দিয়ে যেটা পাবেন সেটাই হচ্ছে আমাদের ট্রু নেগেটিভ রেট, যেটাকে বলি আমরা কি? স্পেসিফিসিটি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর বাইরেও আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেই ফ্যাক্টরটা আসলে সবাই জিজ্ঞেস করে, F1 স্কোর। হ্যাঁ, পজিটিভ প্রেডিক্টেড ভ্যালু PPV, তারপর হচ্ছে F1 স্কোর। F1 স্কোরটা আবার কার কাছ থেকে আসে? F1 স্কোরটা কিন্তু আসলে কার কাছ থেকে আসে? F1 স্কোরটা কিন্তু আসে রিকল এবং প্রিসিশন, এই দুইটা ভ্যালুর থেকে কিন্তু একটা নিউমেরিক ইকুয়েশন দিয়ে এই F1 স্কোরটা আসে। F1 স্কোরটা কেন ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। ওকে, সো F1 স্কোর, তারপর হচ্ছে F1 স্কোরটাকেও আরো ইমপ্রোভাইজড করা হচ্ছে F আলফা, F বিটা, হ্যাঁ, এই ধরনের স্কোর তৈরি করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, এই জিনিসগুলা একটু দেখে নেবেন আপনারা। তো আশা করি এই জিনিসগুলো যদি একটু ভালোভাবে দেখেন তাহলে আপনাদের ব্যাপক সুবিধা হবে। হ্যাঁ, সো আরওসিতে যাব না, আরওসি কার্ভটা নিয়ে আসলে হয়তো কথা বলবো না। আরওসি কার্ভ সম্পর্কে তো আপনারা অলরেডি জানেন, তাই না? আরওসি কার্ভ তো মনে হয় অলরেডি টুকটাক পড়ে আসছেন। তো যাই হোক, এখানে আরওসি কার্ভ নিয়ে অত কথা বলবো না, মোটামুটি অনেক কথা বলে ফেলছি, যে জিনিসগুলো হয়তো
আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, পড়াশোনা করবেন, এটা আপনাদের কাজে লাগবে। ওকে, সো এই যে বলছিলাম যে হচ্ছে একটা মডেলের অ্যাকুরেসি বের করবো, মডেলের পারফরমেন্স ইভ্যালুয়েট করবো, কার বেসিসে পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন, এইগুলার বেসিসে পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন, অ্যাকুরেসি কার বেসিসে বের করবেন, এই যে হ্যাঁ আমাদের হচ্ছে যে নিউমেরিক ভ্যালুগুলো আছে, হ্যাঁ লস ফাংশনগুলো আছে, কনফিডেন্স লেভেল আছে, এগুলার বেসিসে হচ্ছে আমরা বলবো আমাদের এত পার্সেন্ট অ্যাকুরেট। পারফরমেন্স কীরকম, পারফরমেন্স দেখানোর জন্য আমাদের এগুলো আছে ফর ক্যাটাগরিক্যাল ডেটা সেট। ক্লিয়ার? এগুলো কার জন্য? এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা সেটের জন্য। ওকে, তো ওভারঅল যতটুকু দেখাইলাম ততটুকে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার মোটামুটি বুঝতে পেরেছি স্যার। আমাদের স্যার স্লাইডে স্যার তো অনেক মানে অনেক তো স্যার আমাদের এক্সামিনেশনের বা মানে স্লাইডে স্যার কোন ইম্পর্টেন্ট বা কোনগুলো স্যার কথা বুঝতেছি না স্যার, কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, ক্লিয়ার না, বল। স্যার এখন কি ক্লিয়ার? ক্লিয়ার। স্যার বলতে চাচ্ছিলাম স্যার আমাদের স্যার স্লাইডগুলো স্যার তো দেখা যাচ্ছে স্যার অনেক বড়, মানে স্যার যেটুকু পড়েন স্যার তারপরে আরো অনেকগুলো স্লাইড আছে স্যার। তো মানে স্যার যদি মানে কোনগুলো স্যার আমাদের পড়লে ভালো হতো স্যার, মানে ইম্পর্টেন্ট হবে বা এই ধরনের বললে স্যার আমাদের পড়তে সুবিধা হতো স্যার। ক্লাসে যা যা পড়াইছি, যা যা বলছি সেগুলাই, তার বাইরে আসলে আমি এক্সপেক্ট করব না আপনাদের কাছ থেকে। ওকে, ঠিক আছে। আর কোনো কিছু বলতে চান কেউ? হ্যাঁ বলেন ক্লিয়ারলি, আমি কথা শুনতে পাচ্ছি না, হয়তো আমি কম শুনতেছি নাকি। হ্যাঁ বলেন তো। স্যার আমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে, শোনা যাচ্ছে কিন্তু একটু অস্পষ্ট। বলেন। স্যার প্রজেক্ট ব্যাপারে একটু জানার ছিল। স্যার আমাদের প্রজেক্টটাতে কি মার্কিং হবে নাকি আমরা ইমপ্লিমেন্টেশন শেখার জন্য আপনাকে হচ্ছে দেখাবো? যদি বলি মার্কিং ছাড়া হবে, আপনারা তো কেউ করবেন না, মার্কিং থাকবে তো সেজন্য। ওকে স্যার মার্কিং স্যার মার্কিং প্রজেক্ট নিয়ে ক্লাসের শুরুতে 15-20 মিনিট গেছে, এখন কি আবার সেই প্রজেক্ট নিয়ে 15-20 মিনিট নষ্ট করবেন? হ্যাঁ না স্যার, স্যার ছোট্ট কোশ্চেনই স্যার। আর হচ্ছে স্যার এই ঈদের সময় ছুটিতে তো স্যার দেখা যাবে যে গ্রামের বাসায় থাকা হবে, আবার আমাদের 31 তারিখেও 2-3টা কোর্সের অ্যাসাইনমেন্ট প্লাস কুইজ দিয়ে দিছে। তো এইটুক টাইমের মধ্যে কিভাবে ম্যানেজ ট্রাই করতে থাকেন, দেখা যাক যতটুকু পারেন। হ্যাঁ, কারণ আমাদেরও তো কুইজ আছে, আমাদের হচ্ছে গত ক্লাস পর্যন্ত যেটুকু পড়েছি তো সেটুক তো আসলে কুইজ থাকছে আমাদেরও। এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন এক্সাম, সেটা হচ্ছে নেক্সট যেদিন ফার্স্ট ক্লাস হবে, সেই ঈদের পর যেই ফার্স্ট ক্লাস হবে সেই ফার্স্ট ক্লাসে কিন্তু আমাদের এই ইয়েটা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রজেক্টে যদি মার্কিংটা না রাখতেন স্যার বেটার হতো। আমরা সবাই স্যার ট্রাই করি নিজেদের মতন করার, স্যার মার্কিংটা থাকলে প্রেসার হয়ে যায়। জি স্যার, আমরা স্যার আপনাকে দেখাবো স্যার, বাট আমরা মার্কিংটা না বাকিটা পরেরটা পরে স্যার দেখেন। জব করে এসে নিয়ে স্যার ক্লাস করা, প্রত্যেকটা সাবজেক্টের হ্যাঁ, যে করবে সে বোনাস মার্কস পাবে, যে করবে না সে বোনাস পাবে না। আমাদের এখানে তো আসলে কিছু করার নাই, যে করবে তাকে আমি বোনাস মার্কস দিব। কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই। সেক্ষেত্রে আপনাদের আসলে খুশি হওয়া উচিত যে হচ্ছে স্যার এক্সট্রা বোনাস মার্কস দিবে। থ্যাংক ইউ স্যার, এটা ঠিক আছে স্যার। ওকে, সো যে করবে না তাদেরকে তো আসলে যেহেতু মানে আমাদের যেই অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে তাদেরকে তো আমি আসলে বোনাস দিতে মানে পেনালাইজ করতে পারবো না, তাই না? পেনাল্টি তো দিতে পারবো না। পর ক্লাস টেস্টটা সম্পর্কে আরেকটু বলেন, মানে ওটা কি এমসিকিউ প্লাস রিটেন দুটোই হবে? এমসিকিউ প্লাস রিটেন দুইটাই হবে। মার্ক কেমন থাকবে? আমি কোশ্চেন করিনি এখনো, কোশ্চেন করতে বসলে বুঝতে পারবো। স্যার সিলেবাসটা আরেকটু লাস্ট ক্লাস পর্যন্ত, কত ক্লাস পর্যন্ত? নিব বায়াসের শেষ পর্যন্ত, একদম লগ লাইকলিহুড পর্যন্ত। মানে সোজা কথা আমাদের বড় একটা সিলেবাস কভার হচ্ছে আর কি, সেন্টিমেন্ট অ্যানালাইসিসের শুরু থেকে একদম লগ লাইকলিহুড পর্যন্ত, একদম প্রি প্রসেসিং থেকে শুরু হবে। প্রি প্রসেসিং মানে এনএলপির বেসিক যেই ইয়েগুলা থিওরি আছে সেই থিওরি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। ওকে
ওকে স্যার। আর কি প্রেজেন্ট এতক্ষণ ধরে? আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে, সমস্যা নেই, সবাই প্রেজেন্ট। জি স্যার, আমরা সবাই মোটামুটি টায়ার্ড স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে শেষ করতে চাইনি নাকি? জি স্যার। হ্যাঁ ওকে, Recording stopped. ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ঈদের পরে দেখা হচ্ছে আপনাদেরকে। বাড়ি যান আর যেখানে যান সাবধানে থাকতে হবে পারতপক্ষে। এই যে বলতেছেন বাড়ি যাব, এখানে যাব, ওখানে যাব, কি দরকার ঈদের সময় যাওয়ার? সুস্থ থাকাটা তো আসলে বেশি জরুরি। এদিক ওদিক তো আসলে যেখানেই খবর পাই, যেখানেই শুনি সবাই অসুস্থ। সো সাবধানে থাকেন, যেখানে মানে সাবধানে থাকার চেষ্টা করেন। ওকে জি স্যার, দোয়া করবেন স্যার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক স্যার, আসসালামু আলাইকুম। স্যার অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। মুবারক। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।